দেড় ব্যাটারির মতো পুকুরে দাঁড়িয়ে থাকিস না তো, যা ঘরে যা। সাহের একরকম ঝটপট চলে এলো ঘাটের নিকটে। ভীরু ভীরু লাজে একবার সানানের পানে চেয়ে জোর কদমে উঠে গেছে সিঁড়ি বেয়ে, যেন যেতে ইচ্ছা করছে না ছেড়ে। ঘরে ফেরার পূর্বে আরও একবার তাকালো নেশাতুর দৃষ্টিতে, ঈষৎ ঘোর লাগা মনে। সানানের নয়নগোচর হয়নি সেই ঘোর লাগা নেশাতুর দৃষ্টি, মেজাজ খুব গরম। এসব দেখার সময় আছে? ছেলেটা ধীরে ধীরে চলে এলো ঘাটের কাছে। অসময় হুজুরের বারবার আগমনে ভীষণ হতাশ বেচারা। সব কিছুই যেন উল্টে যায় এই হুজুর নামক ঝড়ের পূর্বাভাসে। আজ হতাশার ঘোরে বেচারা তলিয়ে যাচ্ছে রাগের অতলে। হৃদয় নায়ে সে হতাশার পাল তুলে দিয়ে একটা একটা করে ঘাটের সিঁড়ি ভাঙছে সানান। উপরে ওঠার পরেই হুজুর এগিয়ে এসে বলল, ভাই, হারাম মানুষটারে হালাল কইরা লও না। হুজুর, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কালকে রাইতে টো অ্যাক্সিডেন্ট, আবার আজকে টো অ্যাক্সিডেন্ট। কয়দিন পরে আরো কি কি অ্যাক্সিডেন্টের খবর কইবা আল্লাহ জানে। টিপ্পনি কেটে, হুজুর, ভালো হয়ে যান বলছি। আরে এটা তো আমিই কইমো তোমারে, তুমি কেন কইতেছো আমারে? আপনি যে বিয়ে পাগল তাই বলছি। নাউজুবিল্লাহ, আমি বিয়ে পাগল? অবশ্যই। কি যে কও তুমি, হাবাল তাবাল না কইয়া নিজে বিয়েটা কইরা ফেলাও তো। সবসময় এত বিয়ের খবর নিয়ে থাকেন কেন? নতুন বেবি লাগবে নাকি আপনার? এবার সানানও টিপ্পনি কেটেছে। সানানের বাঁকা কথা ইজ্জত সমেত হুজুর সরে যেতে চাইল দূরে, কিন্তু সেই সুযোগ কি আর আছে? হুজুরের গলায় ঝোলানো ওড়না দু হাতে টেনে ধরে দাঁতে দাঁত চেপে সানান বলল, ধাক্কা খেয়ে পুকুরে পড়েছি, মোবাইলটা এখনো পুকুরে। আর আপনি এসেছেন সন্দেহ করতে? বিনা কারণে ঝামেলা করলে সর্বনাশ কিন্তু আপনারও করব। সত্যি আর একটা বিয়ে করিয়ে ছাড়বো। আমি কি বিয়ে করতে চাই? তোমার ভালো চাইছি আমি, রাগ দেখিয়ে। দাদা নাতির খেলা জমেছিল ভালোই, তবে সানান আর কথা বাড়ায়নি, খেলাও শেষ করে দিল। বারবার অসময় হুজুর দাদার সামনে ধরা খেয়ে বেচারা নিজেও বিরক্ত। শরীরটিও তার এখন জলে সিক্ত, তাই ঘরে ফিরেই এলো সিক্ত দেহে। হুজুর দাদারই বা কি দোষ? আগের যুগের মানুষ তিনি, নারী পুরুষের অবাধ চলাফেরা তার অপছন্দ। স্বভাবে বেশ রসিক হলেও কারো ক্ষতি করেন না হুজুর। তিনি ফিরছেন ঘরের পানে বোনের মুখোমুখি হতে, তখন পুকুরের ওখানে হুজুরকে দেখে সন্দিহান হয় শাহের। মেয়েটির বোধগম্য হয় হুজুর নালিশ দিতে এসেছে। শাহেরই খেলা শুরু করেছে আগে ভাগে। পুকুর থেকে ঘরে ফিরে সিক্ত দেহে দাদিকে খুলে বলেছে সব ঘটনা। অতঃপর চলে গেছে ওয়াশরুমে। বেচারা হুজুরও নাছরবান্দা। সানান শেহরের ঘনিষ্ঠতার খবর না দিয়ে যাবেনই না। মেহরুন্নেসা তো সবকিছু জেনে শুনে প্রস্তুতি নিয়েছেন। খানিক বাদে হুজুর এসে নালিশ দিতে ধমকিয়ে উঠলেন বৃদ্ধা, তুই আল্লাহর ইবাদত করতে আসছোস নাকি জোয়ান নাতি নাতনির নামে বদনাম করতে আসছোস? যা মসজিদে যায়া ইবাদত কর। আপা, আমি তোমার নাতি নাতনির ভালোই চাই। বোন মেহরুন্নেসাকে কথাটা বলে হুজুর ফিরে গেল মসজিদে। এখানে এসে বড় বোনের ধমকে কী লাভ? এর চেয়ে মসজিদে বসে ইবাদত করাই ভালো। স্থানীয়ভাবে মসজিদটি বিখ্যাত। মানুষ শুধু নিয়মিত ইবাদতই করে না, দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা তাবলিগ জামায়াতেও আসেন। এই মসজিদে আরও একটা বিশেষ পরিচিতি আছে। সানানের বাপের দাদা এক বিখ্যাত পীরের কবর দিয়েছেন মসজিদ সংলগ্ন গোরস্থানে। মানুষ পীরের কবর জিয়ারত করতে এসে মসজিদে দান বাক্সে টাকা দিয়ে যায়। কয়েক বছর পর পর দান বাক্স লকার ভেঙে লক্ষ লক্ষ টাকা বের করে আনা হয়। খরচ হয় মসজিদের উন্নয়নে এবং আরও কিছু দাতব্য কাজে। হিমহিম হাওয়া নিয়ে প্রভাতের আগমন ঘটেছে মফস্বলে। কিচিরমিচির শব্দে নীড় ছেড়েছে পাখপাখালি দল। অন্য সব প্রাণীরাও ব্যস্ত হচ্ছে ধীরে ধীরে। মফস্বলের লোকজন প্রভাতের প্রথম প্রহরে শয্যা ত্যাগ করে। চায়ের কাপে ঝড় উঠে পাড়া মহল্লার অলিগলিতে। লন্ডন বয়ের মাঝে সবার আগে শয্যা ত্যাগ করে সায়ন। রাত্রা সারে সবার আগে মফস্বলে দাদা বাড়িতে এসে আজও সায়নই সবার আগে শয্যা ছেড়েছে। ঝটপট ফ্রেশ হয়ে নিল ছেলেটি। তারপর হেয়ার ব্রাশ করে দ্রুত পায়ে বেরিয়ে গেছে মর্নিং ওয়াকে। গ্রামে তো আর জিমের ব্যবস্থা নেই, তাই হাঁটাহাঁটি করতে হয় রোজ সকালে। সায়নের অবস্থাটা এমন, উঠেও আগে, খায়ও আগে, দৌড়ায়ও আগে। আর সানান উঠি উঠি করেও শুয়ে থাকে গুটিসুটি মেরে। বেয়ারা শামস উঠে সবার পরে একটানা হেঁটে বাজার পর্যন্ত চলে এসেছিল সায়ন। হাঁটাহাঁটি শেষে এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে থমকে গেল স্থানীয় একটা বিখ্যাত খাবার হোটেলের সামনে। এখানে পরোটার সাথে নেহারি বিক্রি হয়। গরুর নেহারির বিকল্প হিসেবে মুরগির ভুনা মাংস তৈরি হয়ে থাকে স্থানীয় ঐতিহ্যবাহী হোটেলেতে। দেশে এলে এই হোটেলে একবার হলে ওরা অতিথি হয়। আজ তো একা এসেছে, তাই অতিথি হবারও ইচ্ছে নেই। কিন্তু পা দুটো চলছে না সুস্বাদু খাবারের ঘ্রাণে। মানুষটা ভীষণ ভোজন রসিক, জিভে জলও এসে পড়েছে হয়তো। না খেলে হয়। হোটেলে ঢুকে পরোটা আর চিকেন নিল সায়ন। অতঃপর আবারও যাত্রা করলো বাড়ির পথে। বাড়িতে সানান শাম শয্যা ত্যাগ করে ফ্রেশ হয়ে নিয়েছে। পার্শ্ববর্তী বিভাগে আজ পাত্রী দেখতে যাবে ওরা। পাত্রীদ্বয় ওদের বাবার বন্ধুর মেয়ে। অপরিচিত কাউকে বিয়ে করার ইচ্ছে নেই সায়নের, কিন্তু বাবা মা দেশীয় মেয়েই পুত্রবধূ করে ঘরে তুলবে। বাবার যে তার মায়ের অশ্রুর কাছে পরাজিত হয়েছে যমজ পুত্রদ্বয়।
আজ ফ্রেশ হয়ে সানান শামস পোশাক নির্বাচনে ব্যস্ত। এরই মাঝে সায়ন ফিরে এলো পরোটা আর চিকেন নিয়ে। চাচির হাতে খাবারের প্যাকেট দিয়ে ছেলেটা ফিরে গেছে কক্ষে। দাদা বাড়িতে এসে একই কক্ষে নীড় বেঁধেছে ওরা 3 ভাই। আজও সেই কক্ষে রয়েছে। বহু পথ হেঁটে সায়ন ভীষণ ক্লান্ত, শরীরে উষ্ণ। শীতের পোশাক ছেড়ে চেয়ারে বসতেই চাচি ডেকেছে টেবিলে। আজও নাস্তার টেবিলে শেহেরকে ডাকেনি চাচি, সবকিছুতেই বঞ্চিত করে। এমনকি এইসব শোয়ে নিশিদিন কাটে শেহেরের। 3 লন্ডন বয় টেবিলে এসেই জোর গলায় ডাকলো শেহেরকে। এতিম বোনটিকে রেখে খাওয়া যায়? ডাক শুনে দাদির কক্ষ থেকে বের হয়ে শেহের জানালো, আজ আমায় একটু ভার্সিটিতে যেতে হবে। গত রাতের ভাত আর একটু বাসি তরকারি ছিল তো, এসবই খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। এখন আর কিছুই খাবো না। ওর খাবারটাই সবার আগে, সব সময় আগে ভাগে ওই পেট বইরা খাইয়া লয়। শেহেরের পানে বিদ্রুপাত্মক ভঙ্গিতেছে অভিযোগের সুরে সবাইকে জানালো চাচি। খুব মুখরোচক কিছু খাইনি, রাতের বাসি খাবার খেয়েছে মেয়েটা। সানান বিরক্তি সুরে জবাব দিয়েছে চাচিকে। থাক থাক, তোমরা খাওয়া শুরু করো তো। চাচি আদেশ করলো ওদেরকে। শেহের জোর কদমে ফিরে গেছে নিজ কক্ষে। টেবিলে সবাই মগ্ন ভোজন বিলাসে। চাচি 3 লন্ডন বয়ের সাথে গল্প শুরু করেছে। জানো, আমার স্বামীরাই না স্বভাব চরিত্রে একদম বিদেশি। লন্ডন, আমেরিকা বলো আর জাপান বলো, কোনো জায়গাতেই সমস্যা হইব না আমার মাইয়ার। চাচির কথা জবাব দেয়নি ওদের একজনও। ভুনা মাংস দিয়ে পরোটা খাচ্ছে ওরা তৃপ্তি করে। এরই মাঝে চাচি আবার গল্প শুরু করেছে। জানো, আমার স্বামীরাই কাঁটা চামচ দিয়েও খাইতে পারে, আবার জাপানি স্টাইলে কাঠি দিয়েও খাইতে পারে। চাচির কথা শেষ হতে না হতেই মজার কাণ্ড ঘটে গেল। পরোটা দিয়ে মুরগির লেগ পিসের মাংস ছাড়াবার চেষ্টা করতে লেগ পিসটি সামিরার প্লেট থেকে পড়ে গেল টেবিলে। এই দৃশ্য দেখে সামস হো হো করে হেসে বলল, আরে সামিরা, তুই নাকি ব্রিটিশ, আমেরিকান, জাপানি সব স্টাইলে খেতে পারিস, কিন্তু আজ প্লেট থেকে মুরগিটা লাফ দিল কেন রে? মুরগিটা মনে হয় লাফিয়ে লাফিয়ে চাচির প্লেটেই চলে যেতে চেয়েছিল। চুপ কর বেয়াদব। বলে সায়ন এক ধমক দিল সামকে। ওদের ভোজন বিলাসের মাঝে সেহের বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। প্রখর তেজের দীপ্তি ছড়িয়ে সূর্য এখন মধ্য গগন। তীব্র আলোচ্ছটায় কুয়াশা আর অমানিশা প্রভাতে ফিরে গেছে চুপটি করে। সময় এখন প্রায় দুপুর 12টা। সানানরা 3 ভাই বেরিয়েছে পাত্রী দেখতে যাবার বাসনে। এই প্রথমবার মুখোমুখি দেখা হবে। সায়ন তো ভীষণ এক্সাইটেড, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই সানানের মাঝে। পার্শ্ববর্তী বিভাগীয় শহরের একটা পার্কে আনঅফিসিয়ালি মুখোমুখি হবে ওরা। আজ পছন্দ হলে ভবিষ্যতে ঘটা করে এঙ্গেজমেন্ট হবে। সব আয়োজনের পূর্বে লন্ডন থেকে সানানদের বাবা মাও ফিরবেন মাতৃনিরে। যদিও আগে পাত্রীদের ছবি এবং ছোটখাটো 2-1টা ভিডিও দেখেছে ওরা। সানানের মতে সেসবে মেকআপ মেখে আসল চেহারা আড়াল করে রাখা হয়েছে। পাত্রীদের আসল চেহারাই এখনো দেখা হয়নি। ওরা চালাকি করতে পারে, ছবির মতো চেহারা নাও হতে পারে। অথচ বাবা মায়ের আদেশ, আজ পাত্রী পছন্দ করে ফিরতে হবে ঘরে। রীতিমতো জোর জবস্তি। মায়ের হঠাৎ অসুস্থতায় পুত্রদের সাথে দেশে ফেরেনি বাবা মা। কয়েকদিন পরেই তারা আসবেন কনিষ্ঠ পুত্র শামসের জন্য, কিন্তু পাত্রী নির্বাচন করা হয়নি। বেয়ারা ছেলেটা আজ ভাইদেরকে সঙ্গ দিচ্ছে। কথাবার্তা এমন যেন পারলে সবার আগে বিয়ে করে ফেলে। পার্শ্ববর্তী বিভাগে যেতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আজ লাঞ্চও করতে হবে পথে। বিকেলের দিকেই পাত্রীর মুখদর্শনের কথা। মধ্য দুপুরে তীব্র রোদে হিমেল হাওয়া লুকিয়েছে গোপনে। সূর্যের প্রখর আভায় ধরণী আলোকিত। এই মধ্য দুপুরে ভার্সিটি থেকে বান্ধবীর সাথে বের হয়ে এলো শেহের। বান্ধবীদের একজন ফুফাতো বোন মেহেক, অন্যজন শুধুই তার বান্ধবী তরি। ওদের দুজনার বাড়ি ভিন্ন ভিন্ন থানায়। বাড়িও ফিরে অন্য পথ ধরে। ওরা বিদায় নিয়ে চলে গেল নিজ নিজ পথে। হাত নেড়ে শেহের একটা অটোরিকশা থামালো। ঠিক যখনই অটোতে উঠতে যাবে তখনই নয়ন থমকে গেল অচেনা এক পুরুষে। দীর্ঘকায় পুরুষ লোকটির আংশিক ললাট বাদে চেহারার বাকি সবকিছুই ঢেকে রাখা। মাথায় ক্যাপ, চোখে কালো চশমা পরা লোকটি নাক মুখ ঢেকে রেখেছে মাস্কে। সেমিস্টার পরীক্ষা থেকে ভার্সিটি শেষে লোকটির উপস্থিতি দেখতে পায় শেহের। এর আগে কখনো দেখেনি ভদ্রলোককে। লোকটার নয়ন দুটো কালো চশমায় বন্দী হলেও কেন যেন মনে হয় ওর পানে দৃষ্টি আটকে রাখে। বারবার অবাক হয়েছে শেহের। ভাবনায় এসেছে অনেক কিছু। শরীরী গঠনে ভদ্রলোকের বয়স আনুমানিক 50-এর কাছাকাছি। শেহেরের অবচেতন মন জানে না লোকটি কে, কিন্তু পুরো চেহারা আড়াল করে রাখলেও ভীষণ পরিচিত মনে হয় লোকটিকে। এই কয়েকদিনে যতবারই শেহের তাকিয়েছে ততবারই লোকটা নিজেকে আড়াল করতে চেয়েছে। কেন এই লুকোচুরি জানে না শেহের। আজও কৌতূহলী দৃষ্টিতে চেয়ে থেকে শেহের বসে পড়ল অটোরিকশায়। মিনিটের মাঝে চলতে শুরু করলো অটো। জেলার শেষ প্রান্তে এই পাবলিক ভার্সিটি। এখান থেকে বাড়ি ফিরতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগে। আজ শেহেরের অটোরিকশায় আরও 2জন নারী যাত্রী রয়েছে। হয়তো কোথাও নামবে পথিমধ্যে।
শেক পরে অটো যখন পথের বাঁকে তখন কয়েকটি বাইক এবং একটি মাইক্রো এসে ঘিরে ধরল অটো রিকশাকে। কয়েকজন মুখোশধারী লোক নেমে এলো বাইক থেকে। আচানক বাঁধ ভাঙা ভয়ে স্রোত এসে গ্রাস করলো শাহেরকে। পালিয়ে যাবারও কোনো রাস্তা নেই। মুখোশধারী লোকগুলো টেনে ইঁচড়ে শাহেরকে উঠালো মাইক্রোতে। ঝিকঝিক করে গাড়িটি চলতে শুরু করলো সম্মুখে। শাহেরের মনে অনেক ভয়, দুরু দুরু করে কাঁপছে বুক। পেছনের সিট থেকে গামছা বাড়িয়ে মুখ বেঁধে দিয়েছে একজন, অন্যজনের হাতে পিস্তল। হাত পা নাড়লেও গুলি করার হুমকি দিচ্ছে। কি যে ভয় লাগছে এখন, কি হতে যাচ্ছে আমার সাথে, এ যেন এক ছন্দহারা বেদনার বুক ফাটা অনুভূতি। আজ শাহেরের মন পাখিটিও ডানা ঝাপটিয়ে কাঁদছে মন গহীনে। মখমলি সুখের বর্ণিল রঙগুলো বিবর্ণ হচ্ছে চুপিসারে। নয়নের কোণে থাকা ঝিলমিল স্বপ্নগুলো সয়ে যাচ্ছে লুকায়িত গোপনে। বৃষ্টির ন্যায় অশ্রুধারায় শাহের মনের ক্ষোভ ঝাড়ছে চাচাতো ভাই সানানের উপরে। ওর ধারণা ফুফাতো ভাই রূপমী তাকে আজ এভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছে, অথচ সানান যেদিন বাড়ি এলো সেদিনই তো অনুরোধ করলো রূপমকে শাসানোর জন্য। এতটুকু অনুরোধও রাখলো না চাচাতো ভাইটি। নিজের বিয়ের ভাবনা নিয়ে ব্যস্ত সে, কত নিষ্ঠুর সে। শাহের ভাবছে নশ্বর এ ভুবনে বাবা মাই সবচেয়ে আপন। যদিও দাদি মনে প্রাণে ভালোবাসে আমায়, তবুও বয়োবৃদ্ধা দাদির ক্ষমতা বেশ সীমিত। পুরনো যুগের মানুষ তিনি। বৈশ্বিক নতুনত্বকে অনেক কিছুই তার ভাবনায় অতীত। এই সুন্দর ভুবনে অতিথি হয়ে আগমনের শুরুর দিকেই মাকে হারিয়েছি। আজ যদি বাবা বেঁচে থাকতেন তবে আমায় ঠিকই বাঁচাতেন রূপমের হাত থেকে। 5 বছর আগে এক দুর্ঘটনা কেড়ে নিল বাবাকে। আমারই কেন বাবা মাকে হারাতে হলো, কেন সব হারিয়েছি আমি? এমন বিরোহী ভাবনার মাঝে একটা গাড়ি এসে গতি হারালে বাড়ির ফটকে। মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কেউ এসেছে। ফটক পেরিয়ে গাড়িটি ধীরে ধীরে প্রবেশ করেছে বাড়ির আঙিনায়। দৌড় খুলে গাড়ি থেকে বের হয়ে এলো রূপম। শাহেরের সন্দেহ ঠিক হলো। রূপমের অধৈর্যে রয়েছে বিজয়ের এক পৈশাচিক হাসি, আছে শাহেরের প্রতি লোলুপ দৃষ্টি। এরই মাঝে রেজিস্ট্রি বুক নিয়ে ফটক পেরিয়ে বাড়িতে প্রবেশ করেন মধ্যবয়সী এক পুরুষ। রূপম দাঁত কেলিয়ে হেসে সে পুরুষ লোকটিকে বলল, চলে আসছেন কাজী সাহেব, বিয়ে এখনই করুন। বাড়ির গেট আটকে দিয়েছে দারোয়ান। শেহের গাড়ির দরজা খুলে ঝটপট বের হয়ে গেল সব শেহেরের গাড়ির দরজা খুলে ঝটপট বের হয়ে গেল সব বদমাশগুলো। শেহের চারিদিকে তাকিয়ে দেখছে পালাবার পথ আছে কিনা, কিন্তু সব দিকে প্রাচীর ঘেরা। ভাগ্যটাই যেন আটকে গেছে প্রাচীরে। আচানক কাজী সাহেব গাড়ির সামনে চলে এলেন। ঠোঁট কামড়ে কুটিল হেসে বললেন, সুন্দর মালটাই তো ধরে আনছেন রূপম ভাই। রূপম ও বিজয়ীর হাসি দিয়েছে তৃপ্ত। শেহেরের শরীরে ঘৃণা ধরে আসে এদের ভাবভঙ্গি দেখে। মেয়েটিকে গাড়ি থেকে নামানোর অভিপ্রায়ে হাত ধরে টান দিয়েছে রূপম, কিন্তু ঘটনা উল্টে গেল তখনই। ফাঁকা গুলির আওয়াজ ভেসে এলো বাতাসে। অ্যালার্মিং বাঁশির কর্কশ সুর দোল দিল কর্ণে। শেহের বিচলিত বদনে তাকালো চারিদিকে। বাড়ির ফটকের সম্মুখে পুলিশের গাড়ি সহ দুটো গাড়ি দাঁড়িয়ে। ভার্সিটির সামনে থাকা সেই মধ্যবয়সী ভদ্রলোকও পথের ওপাশে দাঁড়িয়ে। তবে কি তিনি নিয়ে এসেছেন পুলিশ? ভদ্রলোক তো ছিলেন ভার্সিটির সম্মুখে। শেহের ভাবছে, শেহরের ভাবনার ঘোরের মাঝে রূপম দলবল সহ লেজ গুটিয়ে পালিয়েছে। লেজ গুটানোর 3 জনের জায়গা হয়নি লেজে। ওরা এখন অসহায়ের ন্যায় বাড়ির ভেতরে ছটফট করছে। কাজী সাহেব ঘরের বউ আর গেটের দারোয়ান। পুলিশ এসে ওদেরকে ধরে দাঁড় করিয়েছে একপাশে। এহেন অবস্থা দেখে শেহের ধীরে ধীরে নেমে এলো গাড়ি থেকে। বরফ শুভ্র মুখখানি কিয়ৎক্ষণ কাপড়ে বাঁধা থাকায় রক্তিম বর্ণ ধারণ করেছে। শেহেরের এই শুভ্র বদনটি গোলাপের মতো গোলাকার নয়, টিউলিপের মতো ঈষৎ লম্বাটে মুখায়ভাবে রয়েছে হরিণীর ন্যায় মনোহরী আখি যুগল। যে হরিণী আখি যুগলে মায়া আছে, আছে গোপন কষ্টের ছায়া। ভ্রমর কালো ভ্রুযুগল আর তীরের ন্যায় সুচালো ঘ্রাণেন্দ্রীয় চেহারায় এনেছে বাহারি সৌন্দর্য। শিশির স্নাত গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠাধর আর রেশম কোমল দীঘল কেশ যেন মেয়েটিকে করেছে অপরূপা, অনন্যা, মোহময়ী, মনোহরী। এই রূপের জাদুতে মুগ্ধ হয়ে কিডন্যাপ করলেও আশা পূরণ হলো না রূপমের। পুলিশ দেখে পালিয়েছে কোথায় কে জানে। শের এখন নির্ভর স্বাধীন, কোমরে হাত দিয়ে গিয়ে দাঁড়িয়েছে আটককৃত 3 জনের সামনে। ভাবখানা এমন যেন আজকে তোদের একদিন কি আমার একদিন। এদিকে একজন লেডি পুলিশ সহ বেশ কয়েকজন পুলিশ ঢুকেছে বাড়িটিতে। শেহরকে দেখে একজন পুলিশ এসে জিজ্ঞাসা করলো, কাজী সাহেব, বুয়ার দারণটাকে কি শাস্তি দিতে চান আপনি? শেহর যেন বিশাল ক্ষমতা পেয়ে গেল আজকে সেই বিচারক। অপরাধী 3 জনই যেন চুপসে গেল ভয়ে। শেহর কৌতূহলী কণ্ঠে বুয়াটাকে শুধিয়েছে, আপনার স্বামী আছে বুয়া? না গো, ডিভোর্স দিয়া থুইয়া গেছে গা। ঠিক আছে, কাজী সাহেবের সাথে এখন আপনার বিয়ে হবে। কাজী সাহেবের পানে চেয়ে ঈষৎ লাজে মাথায় ঘোমটা তুলে দিল বুয়াটি। কাজী সাহেব বুয়াটার পানে তাকাতে গিয়েও ভয়ে সিটিয়ে গেলেন। সম্ভবত ঘরের বউয়ের ভয়ে রেগে মেগে এক লাথি দিলেন মাটিতে। অতঃপর শেহরকে প্রশ্ন করলেন, আমি কি আজকে বিয়ে করতে চাইছি? শেহরও ঠিক একই ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করেছে, তাহলে আমি কি আজকে বিয়ে করতে চেয়েছি? আপনি আমার বিয়ে পড়াতে চলে এসেছেন কেন? জবাব নেই কাজী সাহেবের ভীত কণ্ঠে। শেহর নিজেই কণ্ঠে জোর দিয়ে পুনরায় বলল, আজ এবং এখন আপনার বিয়ে হবে। এবার প্রতিবাদী হয়েছেন কাজী সাহেব। আমার অমতে আমার এই বিয়ে করাইতে পারেন না ম্যাডাম।
তাহলে আমার অমতে আপনি বিয়ে পড়াতে চলে এসেছেন কেন কাজী সাহেব? ভুল হইয়া গেছে, এমন ভুল হইব না ম্যাডাম। কাজী সাহেব কিছুক্ষণ আগে ঠোঁট কামড়ে শাহেরকে মাল বলেছে, সেসব ভেবে প্রতিবাদী হলো মেয়েটি। মেয়ে মানুষের সাথে বাজে ভঙ্গিতে কথা বলার অভ্যাস আপনার। সহজেই তো ছেড়ে দিতে পারি আমি আপনাকে। কান ধরে প্রতিজ্ঞা করুন মেয়ে মানুষের সাথে কোনো ধরনের অন্যায় করবেন না। কানে ধরতে হইব না। বিনীত সুরে কাজী সাহেব। বুয়ার সাথে আপনার বিষয়টা হবে শুধু। পুলিশি সাপোর্ট কাজী সাহেব, বুয়া এবং দারোয়ান তিনজনকে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দিয়েছে। শেহের নিজেও বাড়ির পথে ফিরে আসার চিন্তা করলো, মনে মনে ভয়ও পাচ্ছে। রূপম যদি পথে আবারও ঝামেলা করে, না, আজকে রূপমের বিয়ের ভাগ্যে কুফা লেগেছে। বখাটে ছেলেটির এখন বসে বসে মুড়ি খাওয়া উচিত। ওকে ফেস করার মতো তিনজন উপস্থিত স্পটে। ভাবছেন কাদের কথা বলছি। মাত্রই সানানরা তিন ভাই গাড়ি নিয়ে এসে পৌঁছেছে বাড়িতে। কাজিনদের গাড়ি দেখে পরম খুশিতে শেহের দৌড়ে গেল নিকটে। ছলছল নয়ন মেয়েটির উৎকণ্ঠিত ভঙ্গিতে 3 লন্ডন বয় নামলো গাড়ি থেকে। সানান এগিয়ে এসে ভীষণ বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, তুই ঠিক আছিস সেহের? ঠিক আছে, পুরোপুরি ঠিক আছি আমি, কিন্তু আপনারা এখানে কিভাবে এলেন? আমরা এই মেইন রাস্তা ধরেই পাত্রী দেখতে যাচ্ছিলাম। এর মধ্যে পুলিশ ফোন দিয়ে জানালো সবকিছু। কিন্তু পুলিশ আপনাদের নাম্বার জানলো কি করে? জানি না, এখনো কিচ্ছু জানি না। তুই গাড়িতে উঠে বস, আমরা পুলিশকে ধন্যবাদ দিয়ে আসি। সারান সায়ন চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গেল পুলিশের নিকট। কত কিছু যে জানতে হবে। রাস্তার ওপাশে সেই মধ্যবয়সী ভদ্রলোক এখনো চুপচাপ দাঁড়িয়ে সচকিত দৃষ্টিতে। শেহের লেডি পুলিশের নিকটে গিয়ে ইশারায় ভদ্রলোককে দেখিয়ে শুধালো, ওই লোকটাই কি আমার কিডন্যাপিং এর ঘটনা আপনাদেরকে জানিয়েছিল? লেডি পুলিশ চমকিত কণ্ঠে জবাব দিল, না না। তাহলে কিভাবে খবর পেলেন আপনারা? আর আমার কাজিনদের নাম্বারই বা কিভাবে পেল পুলিশ? তোমাদের পাশের বাড়ির একজন দেখেছিল তোমায় কিডন্যাপ হতে, সেই লোকই পুলিশকে কল দিয়েছে। আর ডক্টর সায়নের ফোন নাম্বার দিয়েছে আমাদেরকে। আচ্ছা, আমাদের পাশের বাড়ির সেই লোকের নাম কিংবা ফোন নাম্বার দেওয়া যাবে? না, তোমার এসব জানার প্রয়োজন নেই। এসব ব্যাপারে পুলিশ জানলে হবে। তুমি আপাতত সাবধানে থেকো। এরই মাঝে পুলিশের সাথে কথা সেরে সানান ডাকলো শেহেরকে। এই আয় আয়। ভাইয়া, তুমি কি ওকে আমাদের বাড়ির মুরগি ভেবেছো নাকি? আয় আয় করে তো মুরগিকে ডাকে। চুপ কর বেয়াদব, সব জায়গায় ফাজলামো না করলে হয় না। সানানের ধমকে শামস উঠে গেল গাড়িতে। শেহেরও নিরাশ বদনে ধীর পায়ে এসে গাড়িতে উঠেছে। সানান গাড়ি স্টার্ট করলো শক্ত হাতে। শামস বসেছে পেছনের সিটে, বিষণ্ণ শেহের ড্রাইভিং সিটের পাশের সিটে। সেই মুখ ঢেকে রাখা অচেনা ভদ্রলোককে শেহের দেখাতে চেয়েছিল কাজিনদেরকে, কিন্তু এবার আর খুঁজে পাওয়া গেল না তাকে। কোথায় হাওয়া হয়ে গেল, জিন ভূত নাকি? আসলে শেহের যখন লেডি পুলিশকে ইশারায় দেখায়, তখনই ভদ্রলোক কেটে পড়েন আড়ালে। এজন্য এক সুপরিকল্পিত লুকোচুরি খেলা, কত কিছুই লুকানো লোকটির মাঝে। শেহের কাজিনদের বলল, জানেন, আমি যখন ভার্সিটি থেকে বের হই তখন এক ভদ্রলোক ভার্সিটির সামনে ছিলেন। ভার্সিটির ওখান থেকে বহু পথ চলে আসার পরে আমি কিডন্যাপ হই। আমায় কিডন্যাপ করে আনা হলো রূপমদের এই বাড়িতে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, এখানেও সেই ভদ্রলোক হাজির। আমার কেন যেন মনে হচ্ছে উনিই আমায় ফলো করেছেন হয়তো। কি জানি, কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা আমার বিরুদ্ধে কে জানে। এর মধ্যে আর ভার্সিটিতে আসতে হবে না তোকে, কয়েকটা দিন ক্লাস বন্ধ দে। কিন্তু বুধবার তো ভার্সিটিতে কাজ আছে আমার। বুধবার আমাদের তো ব্যস্ততা আছে, তুই একা এলে সাবধানে আসিস। সাথে ফোন কলে পাত্রীদের ওখানে পৌঁছতে বিলম্ব হবার কথা জানিয়ে দিয়েছে, নয়তো অনেক আগেই স্পটে এসে হাওয়া খেতে হতো পাত্রীদেরকে। এবার বাড়ি বসে ভালো মন্দ খাক আর একটু মেকআপ মাখুক, অন্যথায় পার্লারে গিয়ে পেতনির নানি সাজুক। বিষণ্ণ শাহের গাড়িতে আর কোনো কথা বলেনি। আধা ঘন্টা পরে গাড়ি এসে থামলো ওদের বাড়ির সম্মুখে। সায়ন হুঁশিয়ার করে বলল, শেহের কিডন্যাপিং হওয়ার ঘটনা যেন ছোট চাচির ফ্যামিলি কেউ না জানে, তাহলে চাচি আর সামিরা তো জড়িতে কলঙ্ক দিয়ে ছাড়বে। জানানো তৎক্ষণাৎ সম্মতি জানায় যমজ ভাইয়ের কথায়। শেহের ইশারায় সায় দিয়ে গাড়ি থেকে নেমে গেল। চুপটি করে পা বাড়ালো, বাড়ির তোরণ ধরে পা যেন চলতে চায় না আজ। সীমাহীন দুশ্চিন্তার হতাশায় হৃদয়টি বড্ড অস্থির। 3 লন্ডন বয় ফিরে গেছে উল্টো পথে পাত্রী দেখার অভিপ্রায়। ঘরে ফিরে দাদির কক্ষদ্বার বন্ধ করে কেঁদে কেঁদে রূপমের নামে নালিশ দিল শেহের। এত কেঁদে কি হবে, বয়োবৃদ্ধ দাদিরও কিচ্ছু করার নেই। অশ্রু সজল নয়নে সান্ত্বনা দিচ্ছে নাতনিকে। ক্লান্ত পাখিরা বহু পথ ঘুরে ফিরে এসেছে আপন নীড়ে। সাজের মায়া ভুলে রাতের আধার নামছে ধীরে ধীরে। পুরো পৃথিবী যেন এক মোহমায়ার বাঁধনে মগ্ন। প্রকৃতির এই মায়ের মাঝে নিশ্চুপ শাহের বসে আছে নিজ কক্ষে বাতায়নের পাশে। কক্ষটা মৃদু আলোকিত, দ্বাররুদ্ধ। আনমনে শাহের ভাবছে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। আর যদি পুলিশ না জানতো, তবে হয়তো রূপমের কালো জীবনের সাথে জড়িয়ে যেতে হতো। হয়তো সব রঙিন স্বপ্নগুলোই উড়ে যেত দূরে, বহু দূরে। হয়তো
আর কখনো কোনো স্বপ্ন পুরুষের হাতে হাত রাখার বাসনা জাগত না মনের গহীনে। 20 বছরের জীবনে লালন করা সব স্বপ্ন, সকল আশার কাফন রচিত হতো আজই। কোন সৌভাগ্যে যে বেঁচে গেছে, জীবনে হয়তো এই প্রথমবার সৌভাগ্যের বাতাস বয়ে এলো জীবনে। এসব ভাবনার মাঝে এক প্রশ্ন এসে নিরন্তর দোলা দিচ্ছে শেহরের মনে। কিডন্যাপিংয়ের ঘটনা কে জানালো আজ পুলিশকে? সেই অচেনা ভদ্রলোককেও মনে পড়ছে আজ বারবার। কে এই লোক? কেন অনুসরণ করছে আমায়? পুলিশ কি কিছু জানে এই লোক সম্পর্কে? না, কি করে জানবে? কেউই তো পুলিশকে ইনফর্ম করেনি। আচ্ছা, যদি থানায় গিয়ে পুলিশকে বলি যে আমি এক পুলিশ কর্মকর্তার মেয়ে, তবে কি আমায় সাহায্য করবে লোকটার পরিচয় জানতে? সাহায্য চাইতে গেলে কি পুলিশ আমার কাছে টাকা চাইবে? লোকটি যদি জেনে যায় আমি তার পরিচয় জানতে চেয়েছি, তাহলে কি কোনো ঝামেলা করবে? নিরন্তর ভাবনা স্রোতে আসছে শেহরের মনে, যেন ভাবনার অতল গভীরে তলিয়ে যাচ্ছে মেয়েটি। বছর 5 আগে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এক দুর্ঘটনায় শেহরের বাবা এসপি আরমান আহমেদ ইহলোক ত্যাগ করেন। তখন এসপি আরমান আহমেদের পোস্টিং ছিল কুমিল্লায়। পোস্টিং স্থলে একাই থাকতেন তিনি। জন্মের মাসখানেক পরে মায়ের মৃত্যু হলে দাদি মেহেরুন্নেসা মূলত লালন পালন করেন শেহরকে। দাদা দাদি দুজনাই নাতনিকে নিয়ে পুত্র আরমানের পোস্টিং স্থলে থাকতেন। নাতনিকে কি যে ভালোবাসতেন দাদা! মনে হতো তার প্রবীণ বয়সে একজন বন্ধু পেয়েছেন। শেহরের বয়স যখন 5 বছর, তখন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। অসুস্থ হবার পর থেকে গ্রামের বাড়িতে ফেরার প্রবল ইচ্ছে ছিল। যে কোনো মানুষই অসুস্থ অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়ে। পরিচিত পরিবেশে চিরচেনা মানুষগুলোর সাথে সময় কাটাতে চায়। শেহরের দাদাও চাইতেন গ্রামে ফিরে আসতে। বহু পরিচিত মানুষগুলোর মাঝে অবশেষে শেহরকে নিয়ে গ্রামে ফিরে আসেন দাদা দাদি। স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করানো হয় মেয়েটিকে। পুলিশ অফিসার বাবা ছুটিতে বাড়ি ফিরতেন একমাত্র কন্যাকে দেখতে। এভাবে আসা যাওয়ার মাঝে কেটে যায় 2 বছর। অতঃপর এক নিষ্ঠুর রাতে বয়োবৃদ্ধ দাদা বিদায় নেন পৃথিবী থেকে। কিছুদিন পর দাদির সাথে ছোট্ট শেহর আবারও ফিরে যায় বাবার কর্মস্থলে। মেয়েকে পুনরায় নিজের কাছে রাখতে পেরে বাবা যেন ঐশ্বরিক শান্তি পেয়েছিলেন। অফিসের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত ঘরে ফিরে মেয়ের মুখ দেখে। দুষ্টু মিষ্টি আর আহ্লাদি কথা শুনে একবার তো লুকিয়ে থেকে বাবাকে রীতিমতো স্ট্রোক করিয়ে দিয়েছিল শেহর। কি যে মধুর আন্ডারস্ট্যান্ডিং ছিল বাবা মেয়ের মাঝে। কয়েক বছর পরে বিদেশি মিশনে যাবার ডাক আসে বাবার। তখন শেহর আবার বাড়ি ফিরে আসে দাদির সাথে। এখানকার স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয় মেয়েটিকে। খুব দুরন্ত চঞ্চলা ছিল শেহর তখন। দোলনায় দোল খেত, পুকুরে ঝাঁপ দিত, আবার কখনো কখনো অন্যের গায়ে ঢিল মেরে বলতো গাছে মেরেছি। কেউ বারণ করলে পুলিশ অফিসার বাবার ভয় দেখিয়ে তাকে রীতিমতো জেলখানায় ঘুরিয়ে আনতো। অনেকে তো ফাঁসির ভয়ও দেখিয়ে দিয়েছে পুলিশি ক্ষমতায়। শেহর যখন ক্লাস 9-এ পড়ে তখন মিশন শেষে বাবা ফিরে আসেন দেশে। দুষ্টু শেহরের দুষ্টুমির ক্ষমতাও যেন আরও বেড়ে গেল। বাবা এসপি হলে কি হবে, শেহর যেন আইজিপি। এসপি বাবাকেও মাঝে মাঝে জবাবদিহিতা করতো বসের মতো। বাবা ভেবেছিলেন এসএসসির পরে দুষ্টু মেয়েকে নিয়ে যাবেন নিজের কাছে। বাবা মেয়ের খুশির দিনও আবার শুরু হবে একটু একটু করে। সে প্রতীক্ষায় থেকে বাবা আরমান আহমেদ এসপি হিসেবে জয়েন করেন কুমিল্লায়। পরিবারকে না জানিয়ে কোথাও যেতেন না এসপি সাহেব। সেদিন হঠাৎই না জানিয়ে কেন গিয়েছিলেন পার্বত্য অঞ্চলে, সে প্রশ্নের জবাব আজও মেলেনি। সেখানেই রাতে ঘটল এক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। সেই প্রিয় হারা রাতে পিতাকে হারাবার বার্তা এসেছিল শেহরের জীবনে। মাকে হারিয়ে বাবার ছায়ায় বেরিয়ে ওঠা মেয়েটি হয়ে যায় পুরোপুরি এতিম, ভীষণ একা, বড্ড নিঃসঙ্গ। বাবার মৃত্যুর সময়ে শেহরের বয়স ছিল 15 বছর। আরমান আহমেদের সঞ্চিত এবং মৃত্যু পরবর্তীকালে প্রাপ্ত সকল অর্থের দায়িত্ব মা মেহেরুন্নেসাই বুঝে নিয়েছিলেন। নাতনিকে রাজকন্যার মতো রাখতে চাইতেন দাদি। সম্ভব হলে লন্ডন থেকে রাজপুত্র কিনে এনে দিতেন। কিন্তু মাস 3 পরে শুরু হয় অশান্তি। ছোট চাচা সাদেক আহমেদ বিভিন্ন বাহানায় মায়ের কাছ থেকে টাকা নিয়ে যেতেন। এই ছোট চাচার স্বভাবটাই হচ্ছে খাওয়ার, অন্যের টাকা খাওয়া, বইয়ের ঝাড়ি খাওয়া, আধুনিক বিড়ি খাওয়া যেন রোজকার ঘটনা। শেহরের বাবা রেখে যাওয়া প্রায় সব টাকায় সাদেক আহমেদ নিয়ে যেতে লাগলেন। তখন শেহরের মৌলিক চাহিদা মেটাতেই যেন দাদিকে হিমশিম খেতে হতো। লন্ডন থেকেও বড় চাচা ডাক্তার আন্দালি প্রচুর টাকা পাঠাতেন মাকে এবং এতিম ভাতিজিকে। সব টাকায় ছোট চাচা সাদেক আহমেদ এবং চাচি রাহেলা বেগমের পেটে। সব খেয়ে ওদের পেট খারাপও হতো না তখন। এরই মাঝে ঘটে যায় আরেক দুর্ঘটনা। শেহরের বয়স তখন 18 বছর হয়নি। একদিন ছাদের সিঁড়ি থেকে পড়ে দাদির কোমর ভেঙে গেল, মাথাও আঘাতপ্রাপ্ত হলো। অপারেশনের প্রয়োজন হয় মেহেরুন্নেসার কোমরে, মাথায়ও চিকিৎসার প্রয়োজন হয়। একই সাথে চিকিৎসায় অনেক খরচ হবে। এমনটাই কনিষ্ঠ পুত্র সাদেক জানান মেহেরুন্নেসাকে। ডাক্তার আন্দালিব লন্ডন থেকে চিকিৎসার খরচ পাঠাতে পারবেন না, এই খবরও দেওয়া হয়। নিজের জীবন বাঁচানোর তাগিদে তখন ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দিয়েছিলেন মেহেরুন্নেসা। সাদেক আহমেদকে আর পাইকে। শেহরের বাবার সকল টাকা উঠিয়ে নেন ধুরন্ধর লোকটি। স্ত্রী রাহেলাকে নিয়ে পারলে হানিমুনে চলে যান এতিম শেহরের টাকা। এদিকে লন্ডন প্রবাসী ভাই ডাক্তার আন্দালিবের নিকট থেকেও তিনি চিকিৎসার দ্বিগুণ খরচ আদায় করেছিলেন। সেই সব টাকা দিয়ে কত বিলাসিতা! শুধু কি এখানেই শেষ? এককালীন টাকা ব্যতীত বাবার পেনশন স্বরূপ মাসিক একটা অ্যামাউন্ট পেত শেহর। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হয়, সেই টাকাও দাদি বুঝে নিয়েছিলেন। দাদির অসুস্থতার সময় পেনশনে সেই মাসিক টাকারও 12টা বাজিয়েছেন ছোট চাচা। পুরো একটা চেক বইয়ের সব পৃষ্ঠায়
সাইন নিয়েছেন মেহেরুন্নেসার নিকট থেকে। সাইনকৃত চেক বইয়ের পৃষ্ঠা শেষ হয়ে যাবে বলে প্রতি মাসে টাকা তুলতেন না, কয়েক মাস পর পর একসাথে অনেক টাকা তুলতেন এক একটি চেক ব্যবহার করে। এখন আর শেহের ওই চেক বইয়েরও খোঁজখবর নেয় না। আগে বাবার পেনশনের টাকার কথা জিজ্ঞাসা করলে চাচা চাচি তেড়ে আসতো মারতে, তাই বহু আগে চুপ হয়ে গেছে শেহের। মেয়েটি জানে সব টাকাই যাচ্ছে ওনাদের পেটে। খেতে খেতে বেলুনের মতো ফুলিয়ে ফেলেছেন পেট। পৃষ্ঠার পর পৃষ্ঠা খেয়ে পুরো চেক বইটাই হয়তো খাওয়ার পথে, তবুও বাচ্চার তাগিদে থাকতে হচ্ছে অবলা হয়ে। নিজের বাবা মানে কি করবে, কোথায় যাবে? ঝামেলা করলে হয়তো বাড়ি থেকেও বের করে দিতে পারে, উল্টাপাল্টা বিয়ে দিয়ে বসতে পারে। এসব ভেবে পড়াশোনার খরচের বাইরে এখন আর কিছুই চায় না। পড়াশোনার খরচ চাইলেও ছোট চাচা ফোন দিয়ে টাকা আনেন লন্ডন থেকে। বাবার সঞ্চিত অর্থ ছোট চাচা আত্মসাৎ করার পর থেকে শেয়ারের কষ্ট বেড়েই চলছে। অবহেলা, অনাদর আর অসহায়ত্ব যেন নিত্য সঙ্গী। সেই সব দুরন্তপনাও কোথায় হারিয়ে গেছে। এদিকে সব খেয়ে ছোট চাচার ফ্যামিলি তো বিলাসেই চলছিল, আরামায়েশের কোনো কমতি ছিল না। ভেবেছিল জীবনটা এভাবেই চলবে অন্যকে ঠকে, কিন্তু অন্যেরটা খেয়ে খেয়ে পেটটাকে যে বেলুন বানিয়ে ফেলেছিলেন, সেই পেট বেলুনে অতিভোজ করতে গিয়ে বাস্ট হয়ে গেল। সাধারণ বেলুন বাস্ট হলে বের হয় হাওয়া, আর ছোট চাচার পেট বেলুনটি বাস্ট হয়ে বের হলো খাওয়া। মুহূর্তে অতিরিক্ত খাওয়ার ঘটনা জানাজানি হয়ে গেল দিকে দিকে। ভদ্রলোক কিছু লুকাতেও পারলেন না। সবাই এসে বলল, আয় তোরে পিটায়, সবার ভাগেরটা খেলি কেন, আর খাবি? এবার তোর বিচার হবে। বিচারে ভদ্রলোকের হাই স্কুলে চাকরিটাই চলে গেছে তহবিল থেকে বেশি খাওয়ার কারণে, তবুও শিক্ষা হয়নি। বাস্ট হওয়া পেট বেলুন জোড়া লাগি আবারও অন্যেরটা খেতে চাচ্ছে। চাচাকে নিয়ে ভাবে না শাহের। নিজের জীবনের অবর্ণনীয় কষ্টেরই যেন শেষ নেই। অন্যের কথা ভাববার সময় কই? আজও হয়তো এক কষ্টে জীবন শুরু হতো। শাহের অবাধ্য মন বারবার জানতে চায় কার উসিলায় আল্লাহ আজ বাঁচিয়েছে রূপমের হাত থেকে। মেয়েটি এসব দিশেহারা ভাবনার মাঝে সারানরা ফিরে এসেছে পাত্রী দেখে। ওদেরকে ফিরতে দেখে সামিরা দৌড়ে এলো শাহের কাছে। এসে উৎকণ্ঠিত কণ্ঠে বলল, চল শেহের, যাই আর শুনি পাত্রী পছন্দ হয়েছে কিনা। শাহের সাথে তেমন কোনো বিষয়ে মিল নেই সামিরার, তবে শুধু একটা বিষয়ে মিল দুজনা, সেটা নায়িকা হবার স্বপ্ন। বাদ বাকি সব কিছুতে বিপরীত। এই যে এখন সানানদের নিকটে যাবার ইচ্ছেটাও মিলছে না সামিরার সাথে। সামিরা জোর করে শাহেরকে টেনে নিয়ে গেল ওদের কক্ষে। সানান নেই এখানে, ছেলেটি রয়েছে দাদির ঘরে। সামিরা এসে কৌতূহলী কণ্ঠে সায়নকে জিজ্ঞাসা করলো, পাত্রী পছন্দ হয়েছে আপনাদের? মৃদু হেসে সায়ন একবার তাকিয়েছে, জবাব নেই তার নির্বাক কণ্ঠে। সামিরা পুনরায় প্রশ্ন করলো, পাত্রীরা কি আমাদের চেয়ে সুন্দর? তোর চেয়ে বহুত বহুত সুন্দর, কিন্তু শেহেরের ধারে কাছেও না। সামস জবাব দিয়েছে সামিরাকে বিদ্রুপে সুরে। সামিরার বদনখানি মলিন থেকে মলিনতর হয়ে গেল ক্ষণিকে। বেচারি তো 3 লন্ডন বয়ের যে কোনো একজনের সাথে ভাব করতে পারলেই খুশি। পাত্রীর কথা শুনে আনমনে ভাবছে যমজ দুজন হয়তো আমার হাতছাড়াই হয়ে গেল। শাহেরের এখনো আগ্রহ নেই কোনো কিছুতে। মা নেই, বাবা নেই, তার আবার কিসের এত পছন্দ? দাদির ইচ্ছেতেই হোক বিয়ে। সামিরা মেয়েটা অলরেডি 2টো প্রেম করে ফেলেছে, তারপরেও লন্ডনী চাচাতো ভাইদের আগমনে বেসামাল হয়ে যায়। এই যে শামস অপমান করলো তাতেও লাজ হবে না ওর। শাহের শুনেছে শামসের বিদ্রুপাত্মক কথা, সেসবে মনোযোগ নেই ওর। বেচারি রয়েছে তার নিদারুণ নিয়তির ভাবনায়। এসব ভাবনার দোলাচলের মাঝে দাদি উচ্চস্বরে ডাক দিল শাহেরকে। মেয়েটি দ্রুতগতিতে দৌড় দিল লন্ডন বয়দের কক্ষ থেকে। এদিকে সানান বের হচ্ছিল দাদির কক্ষ থেকে। শাহের এলোমেলো দৌড়ের ধাক্কায় বেচারা পড়ে গেল ফ্লোরে। শাহের কি ধাক্কা দিয়ে স্থির রয়েছে নাকি? বেখেয়ালি মেয়েটিও তাল হারিয়ে পড়ল সানানের বুকে। দুজনারই আঘাত লেগেছে আলতো করে। সানানের বুক থেকে মাথা উঁচু করতে শাহের চেয়ে দেখে হুজুর দাদা রয়েছে পাশে দাঁড়িয়ে। হুজুরের চমকিত গোল গোল নয়ন থেকে রাগের বিস্তার হচ্ছে পুরো বদনে। বেচারি শাহের দিক বিদিক শূন্য হয়ে মুখ লুকিয়েছে সানানের বুকে। আর ডাক্তার সাহেব তো এখনো দেখেননি হুজুরকে। বজ্রকণ্ঠে ধমকে সুরে বললেন, কিরে, কি হলো তোর? উঠছিস না কেন? জবাব নেই দিশেহারা শাহের। সানান ধাক্কা দিয়ে বলল, বেয়াদব, তুই কি আজ আমার বুকে শুয়ে থাকবি নাকি? চালাইয়া যাও, বুকের জমিনটাই তো লুটাইয়া দিছো বিয়ের আগে। প্রচণ্ড রাগে বিরক্তি সুরে বললেন হুজুর। দাদার কণ্ঠ শুনে সানান চমকে গিয়ে শাহেরকে ধাক্কা দিল আরো দূরে। হুজুর দাদা যদিও নিজের দৃষ্টি সংযত রাখতে সরে গেছেন আড়ালে, তবুও আচানক ঝড়ের পূর্বাভাসে বেচারা ডাক্তারের মুখখানি মেঘমলিন। হতাশায় আজ শির নুইয়ে পড়তে চায়। বারবার কি বলা যায় এটা অ্যাক্সিডেন্ট? হুজুরের এভাবে বারবার করা রসিকতায় ছায়া পড়েছে শাহেরের হৃদয়ে বাসিতে বেজেছে প্রেম প্রেম ছন্দের মাতাল সুর। ফ্লোর থেকে উঠে আধো আধো লাজে মেয়েটি একবার তাকিয়েছিল সানানের পানে। প্রেমে হারাবার এক রঙিন স্বপ্ন এসেছে মন বাতায়নে। মেয়েটির এমন রঙিন ভাবনার মাঝে বিরক্তি সুরে সানান বলল, মরার আর সময় পাস না, প্লিজ তুই আর আমার ধারে কাছে আসিস না রে। এরই মাঝে হুজুর দাদা এগিয়ে এসেছেন বোন মেহেরুন্নেসার কক্ষে। হুজুর আজ আর কোনো কথা বাড়াননি সানানের সাথে। বলতে বলতে মুরব্বী এমনিতেই ক্লান্ত, তাই আর খোঁচা দিলেন না। ডাক্তার নাতিটিও ফিরে গেছে নিজ কক্ষে।
হুজুর আগামীকাল সকালে ফিরে যাবে এই মসজিদ থেকে, তাই আজ বোনের নিকট থেকে বিদায় নিতে এলো। কিছুক্ষণ আলাপ সেরেছে বোনের সনে। ফিরে যাবার পূর্বে হতাশ বদনে কোমল সুরে সানানকে ডেকে বলল, শুনলাম আজকে পাত্রী দেখে আইছো। এটি মেয়েটারে বিয়ে করতে পারতা না ভাই? মুরব্বি ফিরে যাবে নিজ গন্তব্যে, আবার কবে দেখা হয় কে জানে, তাই সানান এবার আর ঝামেলা করেনি। বিদায় লগ্নে শুধু লাজুক হেসে হুজুরকে জানালো, দাদা, সেহেরের বাবাও আমায় পছন্দ করত, কিন্তু মেয়েটা আমার চেয়ে বয়সে অনেক ছোট, পুরো 8 বছরের ছোট। এত ছোট মেয়ে কি বিয়ে করা যায়? এইটা কোনো কারণ হইল? কথাটা বলে দীর্ঘশ্বাস ছেড়ে হনহনিয়ে বের হয়ে গেলেন হুজুর। সানান ছোট ভাই শামসকে ইশারা করলো হুজুরের পিছু নিতে। হতাশ মুরব্বির মন ভালো করে দেওয়ার আদেশ দিল ভাইটিকে। দ্রুত পায়ে বাড়ির গেট অব্দি চলে গেলেন হুজুর। শামস আরও দ্রুত গিয়ে দাঁড়ালো হুজুরের সম্মুখে। দুষ্টু হেসে রসিকতা সুরে বলল, দোস্ত, কি অবস্থা তোমার? কি কইলা তুমি? দোস্ত শোনো, আমি তোমার মতো হাফ প্যান্ট পরা মাইয়ার দোষ হইতে চাই না। কই, আমি তো এখন ফুল প্যান্ট পরা। গতকাল দুপুরে কিন্তু তোমারে হাফ প্যান্ট পরা দেখছি। জান, আর হাফ প্যান্ট পরবো না। হুজুরের বাহুতে বাহু ঢুকিয়ে বলল শামস। সত্যি কইতাছো তো? এই কথাটা রাখতে পারো তুমি? চেষ্টা করব। মাশাআল্লাহ। আচ্ছা দোস্ত, তুমি বারবার ভুল দরজায় নক করো কেন? বুঝি নেই। সানান ভাইয়ের বিয়ের কথা না বলে আমার বিয়ের কথা বলতে পারো না? ধুর মিয়া। আচ্ছা, বিয়ের দরকার নেই, তুমি আমার একটা আবদার রাখবা দোস্ত। কি আবদার? আবার কবে দেখা হয় জানি না, তুমি আমায় একটা গান শোনাও তো হুজুর দাদা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোনো লাভ নাই, গান না শোনালে আমি আজ ছাড়বই না তোমাকে। এই যে আরো শক্ত করে তোমার বাহু আটকে দিলাম। এই মিয়া, ভালো হইব না কিন্তু। তাইলে গান শোনাও। আরে ভাই, গানটা আমি তেমন শুনি না। ছোটকালও 2-1টা গাইতাম। ছোট কালেরটাই শোনাও না দাদা। তাহলে শোনো। গাও। তাইরে নাইরে বন্ধুরে, কুমড়া খাইলো এন্দুরে। শামস হো করে হেসে উঠল হুজুরের গান শুনে। শামসের আনমনা হবার সুযোগে হুজুরও দিল ভোদর। নাতি শামস যেমন দুষ্ট, এই রসিক হুজুরেরও তেমনি নাচছে ওর বান্দা। হুজুরের তাইরে নাইরে গান গাইতে গাইতে শামস এসে বসে পড়ল পুকুর ঘাটে। ঘাটের এখানকার ইলেকট্রিক লাইট নষ্ট। মোবাইলের আলোয় ঘাটের একটা বেঞ্চিতে প্রথমে ভালো করে দেখলো শামস, সেটিকে এড়িয়ে বসে গেল উল্টো বেঞ্চে। দুই চাচাতো ভাইয়ের পাত্রী পছন্দ হয়ে যাওয়ায় সামিরা দিশেহারা। কুটিল মেয়েটি ভাবছে আমি গিয়ে বরং শামসকে পটাই। শামসকে একা বসে থাকতে দেখে সামিরা চলে এলো পুকুর ঘাটে। শামস ভালোই অনুধাবন করতে পেরেছে সামিরার মনোবাসনা, কিন্তু কাউকে দেখে উঠে যাওয়াটাও তো অশোভন, তাই ঘাট থেকে এখনই সটকে পড়াটাও ঠিক নয়। তবে সামিরাকে শিক্ষা দেওয়ার ফোন দিয়ে শামস গিয়ে বসেছে উল্টো পাশের বেঞ্চে, কারণ বেচারা ভালোই জানে যে সামিরা এসে তার পাশে বসবে। বেয়ারা ছেলেটির ভাবনাও ভুল নয়। আবছা আলোয় সামিরা এসেই বসে পড়ল তার পাশে। বসেই বাইন মাছের মতো এদিক সেদিক মোড় দিয়ে বলল, জায়গাটা ভেজা ভেজা কেন? আঠালো কিছু একটা পোশাকে লেগে গেল তো। শামস মুখে চেপে হাসছে দুষ্টু বদনে। পেছন থেকে আঠালো জিনিসের খানিকটা হাতে এনে নাকে ধরতে দাগ মুখ খিচে বমি করার উপক্রম হলো সামিরার, কারণ সেটা ছিল মুরগির বিষ্ঠা। শামস হো শব্দ হেসে বিদ্রুপে সুরে বলল, ওয়াক্থু, তোর জামা কাপড়ও বিষ্ঠার গন্ধ। যা দূরে সর আমার কাছ থেকে। তুমি ওই বেঞ্চ থেকে এই জায়গায় আসছো আমার বোকা বানাইতে? ইয়েস মালিকা হামিরা, ভবিষ্যতে আর আমার ধারে কাছেও ঘুরঘুর করবি। আমার নাম সাদিকা সামিরা, মালিকা হামিরা না। শুনছি তো, তোর নাম মালিকা হামিরা। সামিরা মুরগির টয়লেট মেখে বিষণ্ণ বদনে ফিরে গেল ঘরে। বেচারা শামস তো পায়ের উপর পা তুলে হাসছে। দিবানিশির আলো আধারের খেলায় পেরিয়ে গেছে 2 দিন। এরই মাঝে সানান ফোন করে শাসিয়েছে রূপমকে। আজ মঙ্গলবার, সাজের আলোয় জলজল করছে শেহেরদের বাড়িটি। এই মায়াবী সাজে নিজ কক্ষে পত্রিকা পাঠে মগ্ন শেহের। আচানক ডাক এলো দাদির কক্ষ থেকে। শেহের দৌড়ে যায় সেখানে। নাতনিকে দেখে দাদি উল্লসিত বদলে জানালো, তোর পথের কাটা দূর হইছে রে শেহের, আলহামদুলিল্লাহ পর। মানে? তোর বড় ফুপু আলেয়াই ফোন দিছে, রূপমের নাকি বিয়া ঠিক করছে এই শুক্রবারে। কি কও দাদি? কার সাথে বিয়ে ঠিক করলো এত তাড়াতাড়ি? ওদের পাশের বাড়ির মোকাম্মেলের বোনের সাথে। মোকাম্মেলের বোনের তো একটা প্রেম ছিল। সেইটা থাউক, বিয়ার পরে সব ঠিক হইয়া যাইব। আমার বিলাতি নাতিকে ধমকে কাজ হইছে। রূপম যে তোর পথ থেকে সইরা গেছে, এইটাই বড় কথা। জানি না দাদি, এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলা তো? মানে কেমনে? আর ওই মেয়েটাই প্রেমিক রেখা বিয়েতে রাজি হলো কেমনে? বাতিন মেয়রের একমাত্র পোলা রূপম, ধন সম্পদ কোনো কিছুর অভাব আছে? মায়া তো এমনেই রাজি হইব। হইতে পারে। দাদির কক্ষ থেকে আনমনে বের হয়ে যায় শেহের। আগামীকাল বুধবার ভার্সিটিতে যেতে হবে, কিছু কাজ করতে হবে। এখন মেয়েটি মগ্ন হয়েছে নিজ কাজে।
পাকপাখালির কলরবে মুখরিত হয়ে প্রভাতে নতুন প্রহর এসেছে। আজ শেহরের মনটা সকালের সোনালি রোদের ন্যায় স্নিগ্ধ। হুজুর দাদার উল্টাপাল্টা সন্দেহে বেচারের হৃদয়ে নায়ে প্রেমের হাওয়া বইছে বড্ড চুপিসারে। সানানকে ভালো লেগে গেছে ওর, কিন্তু ডাক্তারকে ভাবতে গিয়ে মেয়েটা বারবার ফিরে আসে পিছু টানে। ডাক্তার সাহেব তো বিয়ের পাত্রী দেখে এসেছে, এখন কি আর পছন্দ করার সুযোগ আছে? তাছাড়া বিলাতি ডাক্তার তার নিকট থেকে দূরে থাকার আদেশ করেছে শেহরকে। নিজেকে তো দূরেই রেখেছেন, তবু হৃদয় যেন কাছে চলে যেতে চায় গোপনে। আজ বুধবার সকাল 7:30টার মতো বাজে। এখন খানিক বাদে শেহর রেডি হবে ভার্সিটির জন্য। রেডি হবার পূর্বে পুকুর পাড়ে চলে এলো মেয়েটি। এখানকার ফুল গাছটিতে কতগুলো ফুল এসেছে সেটাই পরখ করবে নীরবে। আচানক নয়নগোচর হলো সানান এক মনে ফোন আলাপ করছে কারোর সাথে। ভ্রু কুচকে গেল শেহরে। চুপি চুপি ভাবছে, লন্ডনে তো এখন মধ্যরাত, চাচা চাচি নিশ্চয়ই ঘুমোচ্ছে, তাদের সাথে ফোন আলাপ করার কথা নয়। কেন যেন মনে হচ্ছে পাত্রীর সাথে কথা বলে যাচ্ছেন ডাক্তার সাহেব। এভাবে সকাল সকাল কেউ কথা বলে, মনে হচ্ছে এদেশে বিয়ে সে একাই করবে, আর কেউ বিয়ে করেনি আগে। রাগে চিরবির করে মনে মনে কথাগুলো বলল শেহর। গতকাল থেকে ডাক্তারকে কারোর সাথে কথা বলতে দেখলেই কেন যেন বুক কেঁপে ওঠে অজানা দুঃখে। কি জানি এই প্রেম হয়তো জোরে সোরে এসেছে মন বাতায়নে। সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে প্রণয় হাওয়ার মাতাল স্রোতে। কত বড় লোক সানান ভাইয়ার পরিবার, লন্ডনে বাড়ি গাড়ি ভালো চাকরি সবই তো আছে ওদের। আর নিয়তির নিদারুণ খেলায় আমি তো বেঁচে আছি অন্যের সংসারে একদম খড়কুটো হয়ে। ওনার মতো কাউকে পছন্দ করাটাও তো স্বপ্নের মতো। হিসাব যাই হোক, সানানের এই দীর্ঘ ফোনালাপ ভালো লাগছে না শেহরের। কোথা থেকে যেন এক তীক্ষ্ণ তীর এসে প্রাণ পাখিকে বিদ্ধ করছে গোপনে। অসহনীয় এক বেদনা ছড়িয়ে পড়তে চায় হৃদমাঝারে। মেয়েটি আনমনে ভাবছে, আমি তাকে পাই বা না পাই, আমার চোখের সামনে এমন খুশি খুশি আলাপ করতে দেব না, প্রয়োজনে গেরিলা যুদ্ধ করব, গোপনে হামলা চালাবো জোরে সোরে। একটা ফোন তো পানিতে পড়ে নষ্ট হয়েছে ডাক্তার সানানের, এটাও নষ্ট করে ফেলি না এখন, তাহলেই পাত্রীর সাথে ফোন আলাপ অনেকটাই কমে যাবে। এর মাঝে একদিন সুযোগ বুঝে মনের কথা জানিয়ে দেব। এই শাহের মেয়েটি স্বভাবে বড়ই চঞ্চলা। চুপি চুপি গিয়ে দাঁড়ালো গাছের আড়ালে। এবার সামলান ঠেলা। মনে মনে কথাটা বলে বড় একটা ঢিল ছুঁড়ে মেরেছে সানানের মুঠোফোন বরাবর। ভেবেছিল মুঠোফোনটি পুকুরে পড়ে যাবে, কিন্তু ঢিলটিও না ভীষণ অবাধ্য, শেহরের কথাই শুনল না। ঠেলাও সামলাতে পারেনি। সানানো দু একবার এদিক সেদিক তাকিয়ে ঢিল নিক্ষেপকারীর সন্ধান করল আনমনে। সন্ধান না পেয়ে ফোন আলাপে মগ্ন হয়ে নেমে গেছে ঘাটে সিঁড়ি বেয়ে। শেহর চুপি চুপি ভাবছে, যাক বাবা, ধরা তো আর খাই নাই। শালা ডাক্তার প্রেম করতে করতে নেমে গেছে সিঁড়ি বেয়ে। ওনার প্রেমে বেরহমত নাজিল হোক। যদিও উনি সিঁড়ি দিয়ে নামায় একটা জিনিস ভালোই হয়েছে, এখন আর দেখবেই না আমায়। আড়াল থেকে আমার পালাবার সুযোগ এটাই। এমনটা ভেবে শেহর ক্ষিপ্ত গতিতে দৌড় শুরু করলো। একদম নিঃশ্বাস চেপে রেখে, ধরে নিন অলিম্পিক রেসে একাই দৌড়াচ্ছে। ভীষণ গর্বে মনে মনে বলল, আমারে আর পায় কে? আপনি আপনার পাত্রী সহ পিছু নিলেও ধরতে পারবেন না আমায়। ঠিক তখনই পেছন থেকে উচ্চস্বরে আওয়াজ শোনা গেল, এই দাঁড়া দাঁড়া। দৌড়ের মাঝে পশ্চাতে তাকাতে গিয়ে উল্টো পড়ে গেল শেহর। এমনটা দেখে ফোন কেটে সানান এগিয়ে এসেছে দ্রুত পায়ে। মেয়েটা খানিকটা ব্যথা পেয়েছে কনুইতে, সেদিকে দৃষ্টি না দিয়ে নিষ্ঠুর ডাক্তার সাহেব আদেশের সুরে বললেন, এই ওঠ ওঠ। শেহর উঠে দাঁড়িয়েছে ভীরু ভীরু লাজ নম্র বদন। মেয়েটির কনুইয়ের ব্যথায় নয়ন দুটো ছলছলে। সানান ধমকে সুরে বলল, কি ভেবেছিস ঢিল ছুঁড়ে পালিয়ে যাবি? আপনি দেখলেন কিভাবে? ভীতকণ্ঠে মিনমিনিয়ে প্রশ্ন করল শেহর। আমি তো সিঁড়ি বেয়ে নিচে নেমেছি চোর ধরার জন্য। আমি জানতাম একটু আড়াল হলেই ঢিল নিক্ষেপকারী পালাবার চেষ্টা করবে। জবাব নেই চঞ্চলা শেহরের চমকিত কণ্ঠে। ঘরে ফিরে যেতে পারলেই বাঁচে এখন। ডাক্তার তো অগ্নিদৃষ্টিতে চেয়েই আছে। এবার শাসিয়ে বলল, আর যেন এসব বেয়াদবি করতে না দেখি তোকে। বিয়ের আগেই এভাবে রাত দিন ফোন আলাপ করাটা, এটা কিন্তু একদমই ঠিক না। এটা এক ধরনের বদমাইশি। অভিমানী শেহর কথার মারপ্যাচে নিজের কষ্টের দিকটাও বোঝাতে চাইল বেচারি। ডাক্তার বুঝতে পারল না এহেন গোপন লুকায়িত অভিমানের কারণ। যথারীতি গলা চড়িয়ে জবাব দিল, আজব তো, আমি কথা বলেছি আম্মুর সাথে। লন্ডনে তো এখন মধ্যরাত, আপনি কথা বলেন কি করে? তোর কি দরকার এসব জেনে? শেহর চুপটি করে ভাবছে, সানান ভাইয়া হয়তো তার মায়ের সাথেই কথা বলছে। তবু আমি পাত্রীকে টেনে এনে বাঁকা কথা বলবো? ধমক দিলে দিক, সুযোগ যখন পেয়েছি আমি আমার মতো করে খোঁচা দিয়েই যাই। তারপরেও যদি আমার কথা একটু বোঝাতে পারি তাহলেই হবে শান্তি। এসব শান্তিপ্রিয় ভাবনা ভেবে খোঁচা মেরে জবাব দিল, আমার হয়তো জানার দরকার নেই, কিন্তু সকালে উঠেই তো দেখছি আপনার রোমান্টিক জীবনটা। রাত দিন কারো এমন রোমান্টিক জীবন দেখতে মোটেও ভালো লাগে না। এই বেয়াদব, এই কোথায় আমার রোমান্টিক জীবন দেখলি রে?
বললাম তো আম্মুর সাথে কথা বলেছি। কথাটুকু বলেই সানান হনহনিয়ে ফিরে যাচ্ছিল ঘরে। সবচেয়ে ছোট্ট কাজিনটির সাথে অনর্থক কথা বাড়ানোর যেন কোনো ইচ্ছে নেই। শাহের ভাবছে, আমাকে কি চটপটি ফুচকা মনে করে? হ্যাঁ, কোনো দামই দিচ্ছে না যে। এমন থ্রেড দেব যেন ওনার মান সম্মান পানির দামে নেমে আসে। এসব ভেবে পেছন থেকে চেঁচিয়ে বলল, এমন মধ্যরাতে ঘুম ভেঙে আপনার আম্মু কথা বলল? বোকা ভাবছেন আমায়? হ্যাঁ, আমি কিন্তু সবার কাছে বলে দেব বিয়ের আগেই আপনি সারাক্ষণ ইটিস পিটিস করছেন পাত্রীর সাথে, ফষ্টি নষ্টিও করেছেন, আরও অনেক অশ্লীল বদনামও ছড়িয়ে দেব। চঞ্চলা শাহের হুমকিতে যেন খানিক কাজ হলো। ডাক্তারের দাম্ভিক কদম থমকে গেল সেখানে। ক্ষণিকেই উল্টো ঘুরেছেন শাহের পানে। অশ্লীল বদনামের ভয়ে বেচারা হয়তো কাবু হয়ে গেছে ভেতর থেকে। শত হলেও নিজের মান সম্মানের ইস্যু সহজে কি আর পানির দামে নামানো যায়? বাইরে গম্ভীর ভাব বজায় রেখে এই জবাব দিল, শোন, আম্মু নাকি আমায় নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছে। মধ্যরাতে স্বপ্ন ভাঙতেই লন্ডন থেকে ফোন দিল আমায়। আর তুই কি সব ভেবে বসে আছিস রে? সাথে কি আর তোকে 1.5 ব্যাটারি বলি? ও সরি। আচ্ছা, কে কার সাথে কথা বললো সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আবার এসব নিয়ে গোয়েন্দাগিরি করতে দেখলে চড় মেরে দাঁত সব কটা ফেলে দেবো। কোনো জবাব নেই বেচারির বরফ শুভ্র মায়াবী বদনে। সময়টা যেন হেলায় নষ্ট হলো। ডাক্তারকে কিছু বোঝাতেই পারলো না, মনে মনে গালি দিচ্ছে। আপনি কি পড়াশোনা করছেন বিলাতি মেডিকেলে? আমার মতো বাঙালি মেয়ের মনের ব্যথাটাই তো দেখতে পাচ্ছেন না। এদিকে থেতলে যাওয়া কনুইটা বড্ড জ্বালাপোড়া করছে। মনের ব্যথার সাথে শরীরের এ ব্যথা মিলেমিশে একাকার। ছলছল নয়নে নীরবে তাকিয়ে দেখছে নিজের আঘাতপ্রাপ্ত কনুইটি। এমনটা দেখে সানান রাগান্বিত স্বরে বলল, 1-1.5 বছর বয়সী কোনো বাচ্চার কাছ থেকে দৌড়টা শিখে নিস ভালো করে, তাহলে আর এভাবে হোঁচট খেয়ে ব্যথা পেতে হবে না। এখন যা তো, ফার্নিচারের মতো দাঁড়িয়ে না থেকে ঘরে যা। বাচ্চাদের কাছ থেকে দৌড় শেখার আদেশ শুনে বেচারির মান সম্মানের যেন কফিন রচিত হলো। মান হারিয়ে অভিমান নিয়ে ধীর পায়ে ফিরে এলো ঘরে। মনে মনে ভাবছে, কোনো শান্তি নাই জীবনে। কোনো ইয়ের ব্যথা নিয়ে আজকে যেতে হবে ভার্সিটিতে, অথচ ডাক্তার দৃষ্টি ছড়িয়ে একটু দেখলোও না। মনের গোপন ব্যথা না দেখুক, কোনো ইয়ের ব্যথাটা তো একটু দেখতে পারতো হাত ধরে। ভালো করে হয়তো খেয়ালই করে নাই ব্যথার গভীরতা। কি করে খেয়াল করবে? সে নিশ্চয়ই হবু বউকে নিয়েই রঙিন ভাবনায় আছে। আর আমিই বা কত বোকা! এই কয়েকদিনের মাঝে সত্যি কি বলতে পারবো আমার মনের কথা? জীবন সাগরের এই দুঃখের সফরে কাউকে কখনো পছন্দ করেনি শাহের। আজ এক মাতাল প্রেমের উন্মাতাল হাওয়া এসেছে মন বাতায়নে। নিজের চেয়েও বেশি অপরাধী মনে হচ্ছে বয়োবৃদ্ধ হুজুর দাদাকে। কেন যে বারবার সানানকে জড়িয়ে সন্দিহান হলো? এসব সন্দিহান আচরণই প্রেমের তীর হয়ে বিদ্ধ করল হৃদয়কে। আজ শাহের ভাবছে, এই তীক্ষ্ণ তীরে শুধু কি আমিই মরবো ছটফট করে? আলো আধারের মতো এমনই কিছু ছন্দহারা ভাবনায় ডুবে শাহের যাত্রা করে ভার্সিটিতে। আজও আগের দিনের পুরনো খাবার খেয়ে বেরিয়েছে এতিম অসহায় মেয়েটি। শের যাবার পরে 3 লন্ডন বয়কে ডাকা হয় নাস্তার টেবিলে। সবাই একসাথে টেবিলে এলে ভীষণ উল্লসিত হয় সামিরা। শাহের বাবা এবং ছোট চাচা সাদেক একই সাথে বিয়ের পরে সন্তান হবে না জেনে সামিরাকে পালক আনেন সাদেক রাহেলা দম্পতি। তখন এই শ্যামরঙা মেয়েটির বয়স ছিল 1.5 বছর। এখন সামিরার বয়স 21 বছর। বোচা নাক, পুরু ঠোঁট, উঁচু দাঁত ও লম্বাটে বদনটিকে তেমনভাবে মোহময়ী করতে পারেনি। অগণিত ব্রণযুক্ত তেলতেলে বদনে রয়েছে মায়াহীন একজোড়া আঁখি। সে আঁখি জুড়ে পৈশাচিক শয়তানি যেন লেগে থাকে সদায়। আজকের এই প্রভাতে 3 লন্ডন বয় খেতে বসলে সামিরা গল্প শুরু করে, আজকে কিন্তু সব নাস্তা আমি বানাইছি। আসলে ওদের মা মেয়ের সবই মিথ্যে। মা রাহেলা নিজে নাস্তা বানিয়ে মেয়েকে দিয়ে গুণগান করাচ্ছে। সানানদের 3 ভাই খেয়ে যাচ্ছে এক মনে। ওদের এমন দায়সারা ভাব দেখে কণ্ঠে আক্ষেপে সুর টেনে সামিরা বলে, তোমাদের জন্য এত কষ্ট করে নাস্তা বানালাম, আর তোমরা একটা ধন্যবাদও তো দিচ্ছ না। শামস দুষ্টু হেসে জবাব দেয়, অনেক কষ্ট করেছিস রে মালিকা হামিরা, আল্লাহ তোর মনের আশা পূর্ণ করুক। খুশিতে গদগদ হয়ে সামিরা তৎক্ষণাৎ জবাব দেয়, গড ব্লাস ইউ। হোয়াট? ইংরেজিতে ভীষণ দুর্বল সামিরা আবারও বলে ওঠে, গড ব্লাস ইউ শামস। এমন শুভাশিস পেয়ে শামস হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সানান সায়ন কোনো মতে হাসি চেপে নাস্তা সেরে উঠে গেছে। সময় নিরন্তর খেলায় প্রভাত পেরিয়ে দুপুর এসেছে বেশ আগে। মধ্য দুপুর। এখন বান্ধবী তরির সাথে ছোট ছোট কদমে শেহের বের হয়েছে ভার্সিটি থেকে। ফুফাতো বোন মেহেক আজ আসেনি ভার্সিটিতে। ভার্সিটির সামনে এসে তরির সাথে শেহের মগ্ন ছিল বিদায়ী আলাপে। আচানক শেহেরের নয়ন থমকে যায় সে মধ্যবয়সী ভদ্রলোককে দেখে। ভদ্রলোক আড়ালে সরে যায় শেহেরকে দেখে। বরাবরের মতো আজও তার মাথায় ক্যাপ, চোখে কালো চশমা, মুখে মাস্ক। খুব সহজেই নিজের চেহারাকে আড়াল করে রেখেছেন তিনি সন্তর্পণে। আজ এই আগন্তুককে দেখে ভয়ে শরীর জমে হিম হয়ে যাচ্ছে। তরির সাথে আগেই সব শেয়ার করেছিল মেয়েটা। নিরাপত্তার কথা ভেবে তরি তার বাসায় যাবার অনুরোধ করছে বান্ধবীকে।
একা বাড়ি ফিরতে গিয়ে যদি কোনো বিপদ হয় এমনটা ভেবে সেহেরও ভয়ে ভয়ে যাত্রা করে তরির সাথে। একটা অটোরিকশায় রয়েছে ওরা দুজন। আগন্তুক লোকটিকে এখন আর পেছনে দেখা যাচ্ছে না, তবে ওদের অটোরিকশার পেছনে একটা গাড়ি রয়েছে। ভার্সিটির বাস চলছে না কয়েকদিন ধরে। সাধারণ বাস কিংবা অটো রিক্সা করে আসা যাওয়া করতে হয় এখন দূরের সবাইকে। অটোতে বসে সেহের আনমনে ভাবছে আগন্তুক লোকটির বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটার স্টাইল ভীষণ পরিচিত, অনেকটাই আমার বড় চাচার মতো। সানান ভাইয়ার সাথেও মিলে যায় কিছুটা। তবে কি লোকটা আমাদের পরিবারের কোনো আত্মীয়? এসব বেখেয়ালি ভাবনার মাঝে ওরা চলে এসেছে তরিদের বাসার সম্মুখে। ভাড়া পরিশোধ করে শেহরকে নিয়ে তরি দ্রুত উঠে যায় উপরে। বাসায় ঢুকলে তরির মা ফ্রেশ হয়ে নেবার আদেশ দেয় দুজনকেই। ওরাও দুজন মগ্ন হয় আদেশ পালনে। শেহর ফ্রেশ হয়েছে প্রথমে, একটা টাওয়েল ওর হাতে দিয়ে যায়। তরির মা হাত মুখ মুছে টাওয়েল শুকে দিতে মেয়েটি চলে আসে বারান্দায়। আবারও দৃষ্টি থমকেছে সে আগন্তুকের উপস্থিতি দেখে। শাহের এবার সম্পূর্ণ নিশ্চিত যে তাকেই অনুসরণ করছে এই মধ্যবয়স্ক লোকটি। শাহের দৌড়ে কক্ষে এসে দাদির নম্বরে ফোন দেয়। চিন্তিত কণ্ঠে সব ঘটনা জানায় বৃদ্ধাকে। চাচাতো ভাইদের একজনকে তরির ঠিকানায় পাঠিয়ে দেবার অনুরোধ করে মেয়েটি। দাদি মেহেরুন্নেসা অজানা আশঙ্কায় ভীষণ চিন্তিত হয়ে পড়েন। সায়ন শামস গেছে পার্শ্ববর্তী বিভাগের এক মেলায়। বেচারা সানানের ঘুম হয়নি কত রাতে, তাই মেলায় না গিয়ে বিশ্রাম করছে ঘরেই শুয়ে। নিজ কক্ষ থেকে দাদি উচ্চস্বরে ডেকে যায় সানানকে। ছেলেটা উঠে দাদির কক্ষে এলে সব ঘটনা অবগত করেন বৃদ্ধা। সব শুনে ভীষণ বিরক্তি সুরে সানান বলে ওঠে, তোমার নাতনির ধারে কাছে গেলেই একটা ঝামেলা হয়ে যায় দাদি। আমার আর যেতেই ইচ্ছে করছে না আজ। কি যে করি, এখন তো না গিয়েও কোনো উপায় নেই। কথাগুলো বলে বেচারা হতাশ বদনে প্রস্থান করে দাদির কক্ষ থেকে। শাহেরকে আনতে যাবার অভিপ্রায়ে তৈরি হয়ে নেয় কয়েক মিনিটে। সায়ন শামস গাড়ি নিয়ে গেছে মেলার ওখানে। দেশে একটাই গাড়ি ওদের, উত্তরার বাসার গ্যারেজে থাকতো গাড়িটি। দেশে এলে ব্যবহার করে থাকে ওরা। সেদিন বদলে যাওয়া লাগেজ সহ গাড়ি নিয়ে বাড়ি এসেছিল সায়ন শামস, আজও ওরাই নিয়ে গেছে গাড়িটি। সানান বাড়ি থেকে বের হয়ে একটা অটোরিকশা ভাড়া নেয়। অটোতে বসে মায়ের স্বপ্নের কথাগুলো মনে পড়েছে ছেলেটির। মা নাকি দেখেছে তার পুত্র হাসি মুখে একটা ফুল বাগানে হাঁটছে। এমন স্বপ্নের অর্থ জানতে ইচ্ছা করে ছেলেটির। স্বপ্ন নিয়ে ভাবনার মাঝে বিয়ের পাত্রী কল দেয় তাকে। বেচারা সানান রিসিভ করে বিনীত কণ্ঠে জানায়, আমি এখন একটু ব্যস্ত, বাসায় ফিরে সন্ধ্যার পরে ফোন দেবো আপনাকে। এটুকু বলে পাত্রীর ফোন কেটে দেয় ছেলেটি। এরই মাঝে অটোরিকশা চলে আসে তরিদের বাড়ির ঠিকানায়। সানান নেমে ভাড়া মিটিয়ে দেয় ড্রাইভারকে। আগন্তুক লোকটিকে খেয়াল করেনি সানান, কিন্তু ভদ্রলোক সানানকে দেখে চিনতে পারে। তড়িঘড়ি করে নিজ গাড়িতে উঠে পড়েন তিনি। গাড়ি ছুটিয়ে নিমিশেই হারিয়ে যান নয়নের অগোচরে। অটোরিকশা ড্রাইভারও চলে গেছে এতক্ষণে। সানান নিচে দাঁড়িয়ে ফোন দেয় শাহেরকে। মিনিটের মাঝে মেয়েটি নেমে আসে। এসেই শাহের কাজিনকে দেখাতে চায় সে আগন্তুককে, কিন্তু কোথাও নেই সে। বেচারা ডাক্তার সাহেব বিরক্তির সুরে বলে, একদিনও তো দেখাতে পারলি না লোকটাকে। শাহের চুপ হয়ে যায় আনমনে। এখন আর রাস্তায় খালি অটোরিকশাও পাওয়া যাচ্ছে না। মিনিট দুয়েক দাঁড়িয়ে সানান বলে, চল আমরা একটা রিক্সায় উঠি, মরে গেলে অটো পাওয়া যাবে। একটা রিক্সা থামিয়ে দুজনে উঠে যায় রিক্সায়। পছন্দের মানুষের পাশে বসতে পেরে শাহের ভীষণ খুশি, কিন্তু সে খুশি নিমিশেই উড়ে যায় সানানের পাত্রীর কথা ভেবে। মেয়েটি ভাবছে, আমার পোড়া কপাল হয়তো পুড়েই থাকবে জনমের তরে। বুকে লুকায়িত চাপা কষ্ট নিয়ে শাহের শুধায়, লন্ডনে কি মেয়ে ছিল না সানান ভাইয়া? আছে তো। লন্ডনেই মরতেন, দেশে আসলেন কি করতে? মরতাম মানে? আমি কি মরতে এসেছি নাকি? বিয়ে করা আর মরে যাওয়া তো একই কথা। আচ্ছা, লন্ডনে বিয়ে করতে পারতেন না? পারতাম। তাহলে? দেখ, আমার বয়স যখন 17 বছর তখন আমরা সপরিবারে লন্ডনে বসতি করি। জীবনে প্রথম 17টা বছর তো বাংলাদেশেই ছিলাম। রক্তে মাংসে এখনো আমরা বাঙালিই আছি, বাঙালিই থাকবো। তাই বিয়ের জন্য বাঙালি মেয়েই পছন্দ আমার। তাই নাকি? হুম। আচ্ছা, আপনার পাত্রীটা দেখতে কেমন? হেই, তুই এত কথা বলছিস কেন রে? তোর এই মাউথ রেডিওটা বন্ধ করে চুপচাপ বসে থাকতো। ধমকের সুরে যেন আদেশ করলো সানান। আর হৃদয় অনুভূতিগুলো জানিয়ে দেবার গোপন ভাবনা ছিল মেয়েটির। সানানের ধমকে বর্ষার আকাশের মতো যেন মেঘের ঘন ঘটা হলো তার হাসি মাখা বদনে। আরও আধার নামছে সে বদনে ধীরে ধীরে। আচানক মেয়েটি যে এতটা মৌন হয়ে যাবে ভাবতেই পারেনি সানান। মৌনতা ভেঙে দিতে ঈষৎ কোমল সুরে বলল, কিরে, রাগ করলি নাকি? জবাব নেই শেহরের মৌন বদনে। সানান অনুতাপের সুরে বলছে, আমি দুঃখিত মিস আরিয়ানা সেহের, তবে আপনার মাউথ রেডিওটাকে কিন্তু সত্যিই মিস করছি। ধুর, এবার বলতো কি বলতে চেয়েছিস তখন? এখন কিন্তু ধমক দিতে পারবেন না। ওকে। আপনার বিয়ের পাত্রী কি আমার চেয়ে সুন্দর? কিঞ্চিত ভারী কণ্ঠে সানান আনমনে ভাবছে, আমার পাত্রীর সাথে সেহের নিজের তুলনা দিচ্ছে কেন? তবে কি আমায় পছন্দ করে মেয়েটি? ওর বাবা জীবিত থাকতেও মাঝে মাঝে দুষ্টুমির ছলে মেয়ে জামাই বানানোর কথা বলতো আমায়। দাদিও তো প্রায় ইনিয়ে বিনিয়ে ওর কথা বলেছে, তবে কখনোই ওর সামনে নয়, আড়ালে আবডালে। মেয়েটি বয়সে অনেক ছোট বলে আমিও কোনোদিনও ভেবে দেখিনি ওনাদের কথাগুলো।
ও কোনোভাবে দুর্বল নয় তো আমার প্রতি, এখনই জানা উচিত এসব। এমনটা ভেবে শেহরের প্রশ্নের জবাব দেয় সানান। না রে, পাত্রী তোর মতো এতটা সুন্দরী নয়, কিন্তু তোর নিজের সাথে পাত্রীর তুলনা করলি কেন? শেহর চমকে যায় সানানের প্রশ্ন শুনে। বুক ধরফড় করছে ভয় আর সংকোচে। আনমনে ভাবছে মনের কথা বলে দিলে উনি আমায় অপমান করবে না তো। দাদি বলুক না আমার হৃদয়ের কথাগুলো। এমন বিষম ভাবনার দোলাচলে ডুবে শেহর জবাব দিল। না মানে আম, না মানে আমাকে সবাই অনেক সুন্দর বলে তো, তাই আমার সাথে আপনার পাত্রীর তুলনা করে দিলাম আর কি। ও আচ্ছা। ওদের আলাপচারিতার মাঝে দুটো মাইক্রোবাস এসে সামনে পেছন থেকে আটকে দেয় রিকশাটি। মাইক্রো থেকে বেশ কয়েকজন মুখোশধারী লোক নেমে আসে। ভয়ে শেহর আচানক লাফিয়ে নামতে শুরু করে রিকশা থেকে। সানান টেনে ধরতে গেলে তৎক্ষণাৎ পেছনের মাইক্রোটি জোরে ধাক্কা দেয় রিকশাকে। ভারসাম্য হারিয়ে বেচারা নিজেও পড়ে যায় রিকশা থেকে। মাথায় ভীষণ আঘাত লাগে নিমিষে। মুহূর্তের মাঝে রিকশার একটা চাকাও উঠে যায় মাথার উপর দিয়ে। বেচারা ডাক্তার স্পটেই জ্ঞান হারায়। অচেতন সানান সহ শেহরকে গাড়িতে তুলে নিয়ে যায় ওরা। কিছু পথ পেরিয়ে একটা ঘরে নিয়ে আটকে রাখা হলো দুজনকে। ভয়ে শেহরেরও জ্ঞান হারাবার মতো অবস্থা। একজন ডাক্তারকে খবর দেওয়া হয় সানানের জ্ঞান ফেরাতে, কিন্তু সেই ডাক্তার আসার পূর্বেই জ্ঞান ফেরে ছেলেটির। চৈতন্য ফিরে পেলে বেচারা দেখতে পায় শেহর নীরবে কাঁদছে তার শিওরের পাশে বসে। তড়াক করে লাফিয়ে উঠে প্রশ্ন করে, তুই ঠিক আছিস তো সেহের? ঠিক আছি। একজন লোক পিস্তল হাতে এগিয়ে এসে শুধায়, আপনি ঠিক আছেন তো ডাক্তার সাহেব? সেসব পরে জানাবেন, আগে বলুন কারা আপনারা? আমাদেরকে এইভাবে ধরে এনেছেন কেন? কাজে এনেছি। জবাব দেয় সশস্ত্র লোকটি। ঘরের প্রায় সব লোকই সশস্ত্র। অনেকক্ষণ দর কষাকষি শেষে ছেড়ে দেওয়া হয় ওদের দুজনকে। বিষণ্ণ বদনে দুজনে এসে একটা অটোরিকশা ভাড়া নেয়। সানান অগ্নিদৃষ্টিতে চেয়ে শেহরকে বলে, আমার অনুমতি ব্যতীত আজকের ঘটনা কাউকে বলবি না। জি। এই দীর্ঘ যাত্রাপথে আর কোনো কথা হয়নি দুজনার মাঝে। সাজের একটু পরে ঘরে ফেরে ওরা। শুধু রম্বরে আজ মেঘের ঘন ঘটা নেই, কিন্তু ঘন কালো মেঘের আধার জমেছে ওদের দুজনারই বদনে। ঘরে ঢুকে সানান চলে আসে ডাইনিং টেবিলে। ফোনটিকে টেবিলে রেখে এক গ্লাস পানি পান করে ঢকঢক করে তারপরে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে নিজ কক্ষে। ফোনটিও সাথে নিয়ে যায়নি ছেলেটি। ভাগ্যিস আর ছোট চাচি আর সামিরা পাশের বাড়িতে, তা না হলে এতক্ষণ জর্জরিত করতো প্রশ্নবাণে। খানিক বাদে সায়ন শামস মহানন্দে ফিরে আসে মেলা থেকে। সানানকে ভর সন্ধ্যায় শুয়ে থাকতে দেখে ডেকে উঠায় সায়ন। বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করতে এড়িয়ে যায় ছেলেটি। মাথায় হালকা চোট আছে সানানের। কপালের উপরের অংশের কিছুটা থেতলে গেছে। কিভাবে এমন চোট লেগেছে, কখন লেগেছে, ব্যান্ডেজ লাগায়নি কেন, এসব অসংখ্য প্রশ্নে জর্জরিত করছে দু ভাই। সানান চিৎকার করে অনুরোধে সুরে বলে, প্লিজ লিভ মি অ্যালোন। ভাইয়েরা মৌন বদনে প্রস্থান করে কক্ষ থেকে। সানানের ফোনটিও অবাধ্য হয়ে বেজেই যাচ্ছিল ডাইনিং রুমে। অবিরত ফোন করেই যাচ্ছে বিয়ের পাত্রী। উপায়ন্তর না দেখে শাহের নিজেই এখন ফোনটি নিয়ে আসে কক্ষে। মৃদু পায়ে এসে ভীরু ভীরু কণ্ঠে সানানকে বলে, আপনার হবু বউ কল দিয়েছে। বউয়ের আর দরকার নেই আমার। বলে ফোনটিকে জোরে আছাড় দেয় মেঝেতে। শাহের কক্ষে ফিরে আসার জন্য পা বাড়াতে পেছন থেকে ডাকে সানান। গলা চড়িয়ে আদেশে সুরে বলে দেয়, তুই আর কখনো সামনে আসবি না আমার। দীর্ঘশ্বাস ছেড়ে সাহের চুপটি করে ফিরে আসে কক্ষে, কিন্তু চুপটি করে বসে নেই সানান। গ্রামের বাড়িতে এসে এই প্রথমবার বোতল হাতে নিয়েছে ছেলেটি। সাম সবসময় বোতল রাখে সাথে, সে বোতল থেকে অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করে বেসামাল বেচারা। কক্ষের কাচের জিনিসপত্র ভেঙে চুরমার করতে শুরু করে দিয়েছে কয়েক মিনিটের মাঝে। এ যেন বাদ ভাঙা ক্ষোভের এক এলোমেলো বহিঃপ্রকার। ভাঙচুরের শব্দে ভাইয়েরা দৌড়ে এলো কক্ষে। আবারও কারণ জানতে চেয়ে এমন অদ্ভুত আচরণের। বেচারা সানান আগের মতোই নিরুত্তরে প্রশ্নে, তবে ক্রোধের অনলে দাউ দাউ করে জ্বলছে তার অশান্ত হৃদয়। পরদিন সকাল 9টার পরে ঘুম ভাঙে সানানের। ফ্রেশ হয়ে ঝটপট বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলেটি। শাহের তখন মলিন বদনে বারান্দায় দাঁড়িয়ে। কিছু না বলা কথার ইশারা ছিল তার মায়াবী হরিণী নয়নে। সানান হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ির তোরণ পেরিয়ে। একবারও তাকায়নি চারিপাশে, দেখেনি পশ্চাতে থাকা সুন্দরী মলিন বদনের মায়াবী চাহনি। সারাদিনে ছেলেটি আর ঘরে ফেরেনি। সে চুপি চুপি ব্যস্ত হয়েছে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধান। এদিকে আগামীকাল শুক্রবার রূপমের বিয়ে। সবাই একযোগে যাবে বিয়ে বাড়িতে। নিশার দীর্ঘ অমানিশে পেরিয়ে দিবার আগমন ঘটেছে। পূর্ব আকাশে সূর্য এখনও আড়ালেই লুকিয়ে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে মফস্বলের লোকজন ব্যস্ত প্রভাতী আয়োজনে। আজ শুক্রবার সকাল 7টার মতো বাজে এখন। এরই মাঝে শেহরদের ফ্যামিলি সবাই একযোগে বেরিয়েছে রূপমদের বাড়ির উদ্দেশ্যে। গত রাত থেকে বারবার ফোন দিয়েছে রূপম আর রূপমের মা। ওদের অনুরোধেই আজ সাত সকালে শুরু হলো যাত্রা। সানান গতকাল সকালে যে বেরিয়েছে এখনও ফেরেনি ঘরে। বেচারা রাতে নাকি বিভাগীয় শহরে অবস্থিত নানার বাড়িতে থেকেছে। রূপমের বিয়েতে অতিথি হবার কোনো বাসনা নেই ছেলেটির, তাই ওকে ছাড়াই পুরো ফ্যামিলি এখন রূপমদের বাড়ির পথে। ছোট চাচা সাদেক আহমেদের ফ্যামিলি রয়েছে তার বাইকে। বাকিরা সবাই গাড়িতে একসাথে। নানিকে বিয়েতে উপস্থিত থাকার জন্য বহুবার অনুরোধ করেছে রূপম, তাই বয়োবৃদ্ধা মেহেরুন্নেসাকেও নেওয়া হচ্ছে ওদের গাড়িতেই। গাড়ির পেছনে রয়েছে তার হুইল চেয়ারটি। তিনি পরম শান্তিতে শুয়ে আছেন নাতনি শেহরের কোলে।
গত রাতে রূপমদের বাড়িতে হাজির হয় সানন্দের ছোট ফুপু। ছোট ফুপুর একমাত্র পুত্র মায়াজ পেশায় ডাক্তার, আর কন্যা মেহেক ভার্সিটি পড়ুয়া এবং শহরের ক্লাসমেট। খালাতো ভাই রূপমের বিয়েতে এসে মেহেক আজ শয্যা ছেড়েছে সকালে। কিছুক্ষণ আগে আচানক ইলেকট্রিসিটি লাইনে সমস্যা হলো রূপমদের লিভিং রুমে। বিয়ে উপলক্ষে ইলেকট্রিশিয়ানও আছে ধারে কাছে, কিন্তু এই সাত সকালে ওরা হয়তো শয্যায় ত্যাগ করেনি, তাই লিভিং রুমের লাইনটি এখনো ঠিক করা হয়নি। মেহেকের বাবা অতিথি হয়ে এসেছেন এই বিয়ে বাড়িতে, তিনি এখনই চোখ বোলাতে চান আজকের পত্রিকায়। ইলেকট্রিসিটি না থাকায় ভদ্রলোক মেয়েকে নির্দেশ দিয়েছেন মোম জেলে আনার। আদুরে মেহেক অপারগত সুরে বাবাকে অনুরোধ করে, আব্বু তুমি হয় বাইরে গিয়া পত্রিকা পড়ো, না হয় ডাইনিং রুমে আইসা পড়ো। দিনের বেলা কেউ মম জ্বালায়? কিসের দিন? কুয়াশার জন্য তো সূর্যের আলোয় আসতে পারে না এখনো। এই সকালে উঠানে গিয়া পেপার পড়তে পারুম না, বাইরে অনেক ঠান্ডা। আর ডাইনিং রুমের ওইদিকেও যাইমো না, ওইদিকে খালি মহিলারা। তুমি তাইলে মোবাইলে টর্চ দিয়া পত্রিকা পড়ো তো আব্বু। এক হাতে টর্চ নিয়ে পত্রিকা পড়ায় মজা পাওয়া যায় না রে। তুই যা, মোম জ্বালাইয়া নিয়ে আয় তো মা। উপায়ন্তর না পেয়ে জোর কদমে মেহেক চলে যায় মায়ের কাছে নাছোড়বান্দা বাবার আদেশ পালন করতে। মেহেক একটা বড় মোম প্রজ্বলিত করে নেয়। সে মোম নিয়ে মেয়েটি ধীর পায়ে আগায় লিভিং রুমের দিকে। ওইদিকে হেলে দুলে আঁকাবাঁকা পথ পেরিয়ে সায়নরাও এতক্ষণে চলে এসেছে রূপমদের বাড়িতে। একটা বিয়ে বাড়িতে কত গাড়ি আসার কত গাড়ি যায়, মেহেক কর্ণপাতি করেনি সায়নদের এই গাড়ির আওয়াজে। শহরের কোল থেকে বেচারা সায়ন দাদিকে নামিয়ে নেয় সযত্নে। হুইল চেয়ারে বসিয়ে রেখে ছেলেটি দৌড়ে আসে ঘরের দরজা নক করতে, কিন্তু দরজাটা ছিল আলতো করে ভিড়িয়ে রাখা। সায়ন এসে দরজায় সজোরে ধাক্কা দিতে মেহেক দরজার আঘাতে লেগে পড়ে যায় দূরে। মেয়েটির হাতের মোমটি তার মায়াবী বদনে ছিটকে পড়ে নিভে যায় চুপিসারে। নিভে যাবার পূর্বে মৃদু শিখা পুড়িয়ে দিয়ে গেল মেয়েটির কোমল ললাটটি। গলে যাওয়া বাকি মোমটুকু গড়িয়ে ললাটে ফোসকা পড়ল ক্ষণিকে। সত্যি মোমের আগুন কপাল পুড়েছে মেহেকের। সায়ন কি প্রগতিতে মোম তুলে নেয় ফুপাতো বোনের ললাট হতে। যন্ত্রণায় ছলছল নয়নে উঠে দাঁড়াবার আগেই বলে যায়, আমি সরি মেহেক, আমি জানতামই না তুই দরজা দিয়ে পাশে। তোর কপালটা তো অনেকটাই পড়ে গেছে রে। কপাল পুড়ে গেল বলে ভীষণ পরিপাটি শৌখিন মেয়েটি ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে আনমনে। কান্না শুনে বাবা মা দুজনেই দৌড়ে আসে উৎকণ্ঠিত ভঙ্গিতে। মেহেকের মা দুঃখ মিশ্রিত কণ্ঠে সায়নকে বলে, দেখ বাপ, আমার মেয়েটা শ্যামলা, চেহারাও খুব বেশি সুন্দর না, তারপরও কত সাইজা গুইজা রাখতাম মেয়েটারে। আর তুই আইসা আমার এই আলা ভোলা মেয়েটার কপালটাই পইরা দিলি। হতাশ বদনে ভীষণ অনুতাপে সুরে সায়ন জানায়, আমি বুঝতে পারিনি ছোট ফপি, তুমি চিন্তা করো না প্লিজ, আমিও চিকিৎসা শুরু করছি এখনই। এমন ডাক্তারের দরকার নেই আমার, যে মানুষকে আরো অসুস্থ করে তোলে। আমার চেহারাটাই তুমি শেষ করে দিচ্ছ সায়ন ভাইয়া। এটুকু বলেই কাঁদতে কাঁদতে মেহেক চলে যায় একটি কক্ষে। নিজের বেখেয়ালি ভুলে বড্ড অনুতপ্ত ডাক্তার সায়ন। জবাব দেয়নি মেহেকের অভিমানী কথার পিঠে। বিয়ে উপলক্ষে এই বাড়িতে কদিন অতিথি হয়ে থাকার অনুরোধ করেছে বড় ফুপু। বড় একটা লাগেজ নিয়ে এসেছে ওরা, সাথে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কিছু সরঞ্জামও রয়েছে। গাড়ি থেকে ঝটপট সেসবই এনে সায়ন ব্যস্ত হলো মেহেককে চিকিৎসা দিতে। বৃষ্টির অশ্রুধারা ঝরছে মেয়েটির কপল বেয়ে। অনেক প্রশ্নের দানা বেঁধেছে তার অবাধ্য চঞ্চল মনে। কপালটাই কেন বলল আমার? চেহারাতে হয়তো স্পষ্ট থেকেই যাবে চিরতরে। কেউ কি পছন্দ করবে আমায়? যদিও নির্বাক বদনেই কাঁদছে মেয়েটি, তবুও নরম সুরে সান্ত্বনার বাণী শোনাচ্ছে সায়ন। ঠিক হয়ে যাবে রে, কাঁদিস না প্লিজ, পুরা স্পট ভালো হয় তো। তোকে কাঁদতে দেখে আমারও ভীষণ খারাপ লাগছে। খারাপ তো লাগবেই, কপাল পুড়ে দিয়েছো আমার। আর এখন একটু কান্না শুনতেও খারাপ লাগে তোমার? আমি বলতে চাইছি তোর কান্না দেখে আমার মায়া লাগছে। ঘোড়ার ডিম, তুমি কেন আমার কপালটাই পড়তে গেছো সায়ন ভাইয়া? আর কোনো জায়গা পাওনি? এখন তো সবাই আমায় বলবে কপাল পোড়া মেহেক, পোড়া কপালি মেহেক। আবারও কেঁদে কেঁদে কথাটা বলল মেয়েটি। সায়ন দীর্ঘশ্বাস ছেড়ে নির্বাক বদনে চিকিৎসা দিচ্ছে মেয়েটিকে। মেহেকের একমাত্র ভাই মায়াজও পেশায় ডাক্তার। ছেলেটি রয়েছে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জনে গিয়েছে, সেখানে ফিরেও আসবে কয়েকদিনের মাঝে। ভাইয়ের কথাই ভাবছে মেয়েটি আনমনে। এরই মাঝে শেহের এসে দাঁড়িয়েছিল মেহেকের পাশে। আচানক মেহের বাবা ডাক দেয় শেহেরকে। একটু দূরে গিয়ে এক মনে ডাকছেন ভদ্রলোক। মেয়েটি জোর কদমে চলে যায় ছোট ফুপার নিকটে। কাছে যেতে ভদ্রলোক তার হাতে থাকা পত্রিকা দেখিয়ে বলছেন, নিউজটা পড়তো শেহের। শেহের চোখ বুলিয়েছে। শিরোনামে ভেসে গিয়েছিল মেঘনায় 3 বছর পরে পরিবার খুঁজে পেল মৃতদেহের। শিরোনাম পড়ে শেহের বিস্মিত নয়নে তাকায় ফুপার বদনে। ছোট ফুপা কৌতূহলী কণ্ঠে শুধায়, কিছু বুঝতে পেরেছিস মা? না ছোট ফুপা, আমি তো পুরো নিউজটা এখনো পড়িনি।
পত্রিকার শিরোনামের এই লোক লঞ্চ ডুবিতে বেশি গিয়েছিল মেঘনায়। তখন ওনার লাশ খুঁজে পায়নি পরিবার। স্রোত ওনাকে মেঘনা থেকে নিয়ে যায় পদ্মায়। পদ্মার তীরবর্তী গ্রামের এক ভদ্রলোক লাশ তুলে নিয়ে গিয়েছিলেন বাড়িতে। দাফনও করা হয় সযত্নে। দাফনের আগে লাশের ছবি তুলে রেখেছিলেন ভদ্রলোক। ফেসবুকে সে ছবি মাঝে মধ্যেই আপলোড দিতেন লাশের পরিবারের খোঁজে। এভাবে ফেসবুক থেকে 3 বছর পরে লাশের হদিশ পায় পরিবার। ভালো। ছোট ফুপা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করে, তোর বাপ চাচারা যে 4 ভাই ছিল জানিস? জি জানি। তোর এক চাচা নাকি নদীতে গোসল করতে গিয়ে জোয়ারে ভেসে যায়। সে লাশ আর পাওয়া যায়নি। তোর আব্বু আরমান তো সড়ক দুর্ঘটনায় মারা গেল পাহাড়ে। আরমানের লাশও কিন্তু আমরা পাইনি। এমনও তো হতে পারে তোর বাপ চাচা বেঁচে থাকতে পারে, আবার ওদের লাশও আমরা এভাবে পেয়ে যেতে পারি। কি যে বলেন ফুপা, এটা কি করে সম্ভব? চাচা নদীতে ভেসে গেছেন ছোটবেলায়, সে কি এখনো জীবিত আছে? জীবিত থাকলে এত বছরে কি একবারও আসতো না? আর আমার আব্বু তো মারা গেছে পাহাড়ি সড়কে। সে পাহাড়ি রাস্তা থেকে শুরু করে সড়কের পাশের জঙ্গল, পাহাড়ি নদী, সব জায়গাতেই তন্ন তন্ন করে খুঁজেও আব্বুর লাশ খুঁজেছে পুলিশ, কিন্তু কোথাও পায়নি। আব্বু হয়তো পড়ে গিয়ে পাহাড়ি নদী থেকে স্রোতে ভেসে সাগর মহাসাগরে চলে গেছে। সেখানে গেলে কি আর কেউ বাঁচে? 5টা বছর হয়ে গেছে আব্বু মারা গেছে। এতদিনে কি আমরা লাশের খোঁজ পেতাম না? দীর্ঘশ্বাস ছেড়ে করুণ সুরে জবাব দেয় শেহের। সেটাও ঠিক, কিন্তু আজকের নিউজটা দেখে আমার মনে হলো আরমান তো বেশি দিন আগে মারা যায়নি, মাত্র 5 বছর আগে গত হয়েছে। আরমানের লাশটাও যদি এভাবে ফিরে পেতাম। এমন কপাল আমার নেই ফুপা। আচ্ছা, তোর মনে আছে আরমানের সেই দুর্ঘটনার সংবাদটা? শেহেরের কথা শেষ হয়নি তার আগে বড় ফুপু মেয়েটিকে ডাক দেয় উচ্চস্বরে। প্রয়াত বাবার কথা ভেবেই মেয়েটি পা বাড়ায় ঘরের দিকে। মৃদু পায়ে হেঁটে হেঁটে আনমনে ভাবছে, আমার বাবার লাশ তো খুঁজে পাইনি। নিয়তির নিদারুণ খেলায় অনেকেরই তো প্রিয়জন হারিয়ে যায়। সে নিদারুণ খেলার সাঙ্গ হলে নিয়তি আবার ফিরিয়ে দেয় প্রিয়জনকে। আমার এই নিষ্ঠুর নিয়তি যদি ফিরিয়ে দিত আমার বাবাকে, তাহলে আর কোনো কিছু চাইতাম নেই। শূন্য জীবনে লাশটা খুঁজে পেলেও নিয়তির কাছে থাকতাম ভীষণ কৃতজ্ঞ হয়ে। রোজ ঝলমলে সোনালী সকালটি বিদায়ী সুরে গান গাইছে। মধ্যাহ্নের আগমনী বার্তা নিয়ে ধীরে ধীরে প্রখর হচ্ছে সূর্যালোক। সকাল 11:15টার মতো বাজে এখন। রূপমের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে। সবাই ব্যস্ত এই উৎসবে, শুধু শেহের আর মেহেক নেই এখানে। দগ্ধবদনা মেহেকও বাহারি শাড়ি পরেছে অন্যান্য রূপসীদের মতো করে, কিন্তু কপাল পুড়ে যাওয়ায় বিষণ্ণ মেয়েটি আসেনি হলুদের প্রোগ্রামে। শেহেরও শাড়ি পরে রয়েছে মেহেকের পাশে, দুঃসময়ের দুর্লভ সঙ্গী হয়ে। রূপম বারবার শেহেরকে অনুরোধ করেছে হলুদে অংশ নিতে। কত শত বাহানা রূপম এসে অনুরোধের মাঝে মেয়েটা হাসি মুখে এড়িয়ে যায় সেসব নানা চলে। হলুদ উৎসবে সায়ন যখন সেজেগুজে দাঁড়িয়ে, তখন আচানক রিং এলো তার মুঠোফোনে। সায়ন কল রিসিভ করে বলছে, হ্যালো শানান। সেহেরও কি এসেছে বিয়ে বাড়ি থেকে? বাড়ির সবাই তো একসাথেই চলে এসেছি আমরা। কেন যে এলো মেয়েটা, ভালো লাগে না কিছু। কেন, কি হয়েছে শানান? আচ্ছা, সেহেরের কাছে ফোনটা দিত। তোর কণ্ঠ এমন চিন্তিত মনে হচ্ছে কেন শানান? সেহেরকে নিয়ে টেনশন হচ্ছে। শেহরকে নিয়ে তোর এত কিসে টেনশন রে? তুই ফোনটা দিয়ে আয় তো মেয়েটাকে। কি এমন কথা তোর শেহরের সাথে? এত কথা বলিস না তো, ভালো লাগে না আবার। পাল্টাপাল্টি জবাবের মাঝে সায়ন জোর কদমে চলে আসে ঘরে। শেহের আর মেহেক চুপটি করে বসেছিল একই কক্ষে। জোর গলায় শেহেরকে ডাকতে ডাকতে সায়ন প্রবেশ করে সে কক্ষে। কি এমন কথা তোর শেহরের সাথে? এটুকু বলে সায়ন ফোনটি বাড়িয়ে দিয়েছে শেহেরের দিকে। প্রিয় পুরুষ কথা বলতে চায়, এমনটা শুনে লাজ নম্র হাসিতে ফোন নিয়ে দৌড় দিয়েছে শেহের। লাজরাঙা খুশির এ দৌড়টি যেন রিমঝিম বৃষ্টিধারার মতো ছন্দময়। এই খুশি ছন্দের মাঝে গোপন প্রেমের আভাসও মিলে সঙ্গোপনে। সায়নের অবচেতন মন আনমনে ভাবছে, কি হলো মেয়েটার এত খুশির ছন্দ এলো কেন সানানের ফোনের কথা শুনে। এসব ভাবনার ঘরের মাঝে শেহের তো চলে গেছে বহু দূরে। হাতের মুঠোফোনটি কানে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটি। আওয়াজ নেই তার নির্বাক লাজুক কণ্ঠে। সানানের এলোমেলো হৃদয়ে যেন সহজেই অনুমিত হয়েছে মেয়েটির হৃদয়ে গোপন কথা। তাই গলা চড়িয়ে খানিক ধমকে সুরে সানান বলে যায়, এই কথা বলছিস না কেন রে? এক নই নই প্রেম রাঙা লাজে সে নির্বাক করে দিল আওয়াজকে। সে লাজের আবেশে হারিয়ে আর কিছুই বলতে পারল না মেয়েটি। সানান মেকি ধমকে সুরে বলে যায়, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।